ঈদ উপলক্ষে সবার জন্য জামা কাপড় কেনা হলেও মায়ের জন্য কিছু বরাদ্দ ছিল না। মিনিট পাঁচেক আগে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরেছে আব্বা। একাই সারা দিন ঘুরে ঘুরে সব কিছু কিনে এনেছে। বাড়ি ফিরে সবাইকে নিয়ে বসেছেন, যার যার বরাদ্দ জিনিস তার হাতে তুলে দিচ্ছে। মা শুধু দাঁড়িয়ে সব কিছু দেখছে। দাদির আব্বার পাশে বসে আছে, দাদির পাশে ছোট ফুপু, একটু দূরে আমি বসে আছি। মা আমাদের থেকে বেশ দূরে দাঁড়িয়ে ফল কাটছে আর সব কিছু দেখছে। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে। আব্বা ঈদ উপলক্ষে একদিনের সবার জন্য কাপড় চোপড় কেনেন, তাই এখানে মায়ের জন্য কিছু না থাকলেও এই ঈদে মা কিছুই পাবে না। আব্বা দাদির হাতে 5টা ব্যাগ তুলে দিতে দিতে বললেন, আম্মা, এখানে মিলিদের সবার কাপড় চোপড় আছে, আপনার কাছে রেখে দিন। মিলি আসলে দিয়ে দিবেন, আর না আসতে পারলে বাসা গিয়ে দিয়ে আসবে। ঈদের আগে আমার আর সময় হবে না। দাদি সযত্নে প্যাকেটগুলো নিজের কাছে নিয়ে রাখলেন। মিলি আমার বড় ফুপুর নাম। প্রতি বছর ঈদে আব্বার ওদের জন্য কাপড় চোপড় নানান উপহার পাঠায়, কখনো কৃপণতা করে না। পাশে যদি ফুপুকে কারোর কাছ থেকে কথা শুনতে হয়, বড় ফুপুর জন্য বরাদ্দ জিনিসগুলো দাদিকে বুঝিয়ে দিয়ে ছোট ফুপুর জন্য কেনা শাড়িটা বের করে খুব সুন্দর জামদানি শাড়ি। ছোট, তুই বলেছিলি না যে তোর জামদানি খুব শখ? এবার ঈদে তুই জামদানি শাড়ি পরে ঘুরতে বেরোবি, একদম পরীর মতো লাগবে আমার ছোট বোনটাকে। ছোট ফুপু যে খুব খুশি হলেন তা তার মুখ দেখে বেশ বোঝা গেল। এমনিতে শাড়িটা বেশ সুন্দর, যে কেউ এমন উপহার পেলে খুশি হবে। এখন আব্বার কাছে মাত্র 2টা ব্যাগ পড়ে আছে। দাদি উৎসুক গলায় বলল, বাবা, আমার জন্য কিছু আনলে না? প্রত্যুত্তরে আব্বা মুচকি হেসে দাদির দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিলেন। এটা আপনার জন্য এনেছি আম্মা, এর ভিতর সাবান আর সুগন্ধি তেল সব আছে। দাদি ব্যাগটা হাতে নিয়ে সব কিছু বের করে দেখতে লাগলেন। তেল, সাবান, শাড়ি সব কিছু একদম ঠিকঠাক আছে। খুশি হয়ে হাসতে লাগলেন। অবশিষ্ট ব্যাগটা আব্বা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নে তোর শার্ট, নীল রঙের এনেছি। শার্টটা হাতে নিতে নিতে বললাম। আব্বা কিছু বললেন না, কিন্তু দাদি কর্কশ গলায় বলল, তোর মায়ের কত কাপড় লাগে, আলমারি ভরা শাড়ি কাপড়, সেখান থেকে ঈদও একটা পরবে ঈদের দিন। হ্যাঁ দাদি, আমার মায়ের কিছু লাগে না, মায়ের সব কিছু থাকে। আপনার আর আপনার মেয়েদের প্রতি বছর নতুন নতুন কাপড় লাগে। আহা বাদশা, দাদির সাথে ঠিকভাবে কথা বলো। উনি তোমার বয়সে বড়, বড়দের কি করে সম্মান করতে হয় জানো না? আব্বার গলায় মেজাজটা বিগড়ে গেল। রাগী গলায় বললাম, বড়রা সম্মান ধরে রাখতে না জানলে তাকে সম্মান করা যায় না। দাদি হয়তো ভুলে গেছেন যে যেমন আপনার মা আপনার কাছে তার মূল যেমন তেমন, আমার মাও আমার কাছে তেমন। আপনি যেমন দাদিকে কিছু বললে মানতে পারেন না, তেমনই আমার মাকে কেউ বাজে কথা বললে আমার সহ্য হয় না। ছোট ফুপু ব্যঙ্গ করে বললেন, তা বাচ্চা, তুই না হয় তোর মাকে ঈদের কাপড় কিনে দে, তোর যখন এতই দরদ মায়ের জন্য। মা এত সময় কোনো কথা বলেনি, চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিল। ফুপুর কথায় মুখ খুললেন। বনু, বাচ্চা কতটুকু ছেলে যে আমাকে কাপড় কিনে দিবে? ও কি নিজে রোজগার করে নাকি? বড় হলে নিশ্চয় দিবে। ভাবি, কিছু মনে করো না, যে ছেলে বড় হয়নি তার মুখে এত বড় বড় কথা মানায় না। বাবা ছোট ফুপুর দিকে রাগী চোখে তাকালো। ছোট ফুপু নিজের ঘরে চলে গেলেন। দাদি হয়তো কিছু বলতে চাইলেন, তবে তার আগে আব্বা যেখান থেকে চলে গেল। আসরের আজান দিয়েছে বেশ অনেক সময়, আর জামাত শুরু হয়ে যাবে। আব্বা বেশিরভাগ সময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করে। দাদি কিছু না বলে সবগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটলেন।
আব্বা বা দাদি বা ফুপুদেরকে কাপড় কিনে দেন, এই নিয়ে আমার কোনো সমস্যা, কিন্তু সব বড় ফুপু শ্বশুর শাশুড়ির জন্য কেন কাপড় কিনতে হয় বুঝি না। আব্বা চাইলে মায়ের জন্য কম দামি একটা শাড়ি আনতে পারতেন, তাতেও মা খুব খুশি হতো। ছোট থেকে দেখে আসছি মায়ের কোনো বিলাসিতা নেই। আব্বা যে কাপড় পছন্দ করে আনতো, মা খুশি মনে সেসব পরের দিন কাটিয়ে দিত। দাদি ফুপুদের কিছু দেওয়া নিয়ে কখনো মায়ের অভিযোগ দেখতে পাইনি। মা বরাবরই আব্বাকে সাপোর্ট করতেন। মায়ের এই ভালো মানসিক সুযোগ নিয়েই হয়তো মাকে ঠকানো হচ্ছে আজকাল। একদিন দীর্ঘদিন ফেলে নিজের ঘরে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। মাগরিবের আজান দিতে 20 মিনিটের মতো বাকি তখন। প্রতিদিন মসজিদে গিয়ে ইফতার করি আমি, কিন্তু আজ ইচ্ছে করছে না। বাড়ি ইফতারে সব কিছু গোছানো হয়েছে কিনা দেখতে রান্নাঘরে গেলাম। মা তখন ডাল ধুয়ে একটা বাটিতে রাখছেন। ও মা, ডাল দিয়ে কি করবে এখন? এই তো পেঁয়াজু বানাবো। মসজিদে যাবি না? না, আজ যেতে ইচ্ছে করছে না। এখন ডাল বেটে কখন পেঁয়াজু বানাবে? তুমি বেশি সময় নেই আজান দিতে। আরে হয়ে যাবে, তুই অজু করে আয়। ইচ্ছে না করলে মসজিদে যেতে হবে না। মায়ের কথার উত্তর না দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। বাড়ির সামনে ভাজা পোড়ার দোকান। পকেটে হাত দিয়ে দেখি 80 টাকা আছে। 40 টাকার পেঁয়াজু কিনে বাড়িতে ফিরে এলাম। মা, এই নাও পেঁয়াজু, ডাল রেখে দাও আর হাত মুখ ধুয়ে এসো। এসব কিনতে গেলি কেন শুধু শুধু? আমার তো হয়েই এসেছিল প্রায়। আমি রাগী চোখে মায়ের দিকে তাকালাম। মা কিছু না বলে পেঁয়াজুর প্যাকেটটা নিয়ে প্লেটে সাজাতে লাগলো। দাদি তখন বিছানায় শুয়ে আছে। ফুপুকেও আশেপাশে দেখতে পাচ্ছি না। রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। ফুপু টেবিলে বসে শরবত বানাচ্ছে। কখন আসলো কে জানে। যাওয়ার সময় তো দেখলাম না। যাক, ভালোই হয়েছে, না হলে আজ আমি আব্বুর কাছে নালিশ করতাম। মা একা সব কাজ করবে আর এরা মহারানী হয়ে বসে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। সকলের সাথে বসে ইফতারি করছি। শুধু আব্বা মসজিদে গেছে। পেঁয়াজুতে কামড় বসাতে বসাতে একটা বুদ্ধি মাথায় এলো। আচ্ছা, যদি আমি এসবে দোকান দিই তাহলে কেমন হয়? বেশি লাভ করব না, অল্প লাভে সব কিছু বিক্রি করব, আর লাভের টাকা জমিয়ে ঈদে মাকে একটা সুন্দর শাড়ি কিনে দিব। বুদ্ধিটা মাথায় আসতে চোখ দুইটা জ্বলজ্বল করে উঠল। কিন্তু আমি তো এসব কিছু বানাতে পারি না। তাছাড়া ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। তারপর ভাজার জন্য কড়া, কত রকমের জিনিসপত্র লাগে। সেসব কোথায় পাবো? চোখের মাঝে জ্বলে ওঠা স্বপ্নটা মুহূর্তে নিভে গেল। সেই সাথে মনটাও খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে ইফতার শেষ করলাম। মাগরিবের নামাজ শেষ করে পড়তে বসলাম। মন কিছুটা হালকা হয়েছে। আল্লাহর কাছে বলেছি একটা উপায় বের করে দিতে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। বইখানা সামনে নিয়ে বসে আছি, কিন্তু পড়ায় মন বসছে না। খাতা বের করে অঙ্ক করতে আরম্ভ করলাম। যদি একটু মন বসাতে পারি। 2টা অঙ্ক শেষ করতে পারিনি, বাড়িতে কিসের চিৎকার চেঁচামেচি শুরু হলো। বই খাতা বন্ধ করে সেদিকে হাঁটা দিলাম। কি জানি কি হলো আবার। আব্বা গম্ভীর হয়ে বসে আছে। ফুপুর হাতে আজকের নতুন শাড়িটা। ফুপুর চোখে পানি, নাকের পানি এক করে ফেলেছে। দাদি আল্লাহ গো বলে বিলাস করছে। মা একটু দূরে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট কিছু বুঝতে পারলাম না। কী রে ছোট, কি হয়েছে? কাঁদিস কেন তুই? আব্বার প্রশ্নে বুঝতে পারলাম কাহিনী এখনো শুরু হয়নি। ঠিক সময় এসেছি আমি। ফুপু কাঁদতে কাঁদতে বলল, দেখো ভাই, আমার শাড়িটা ছিঁড়ে গেছে। আমি বিকেলে একটু দেখেছিলাম, একদম ভালো শাড়ি, আলমারিতে তুলে রেখেছিলাম। এখন বের করে দেখছি এতটা ছিঁড়ে গেছে। শাড়ি তো ছেঁড়া থাকার কথা না? আমি নিজের হাতে নিয়ে দেখে ভালো শাড়ি এনেছি। তাহলে হয়তো কেউ শাড়িটা ছিঁড়ে ফেলেছে। কত মানুষেরই তো আমার সুখ সহ্য হয় না। বেশ, বুঝতে পারলাম ফুফু আমাকে
আব্বা মাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, কিন্তু আমি এ কাজ করিনি। মা এমনটা করবে আমি দেখলেও বিশ্বাস করব না। কখনো এমন মানসিকতা ছিল না। কে তোর শাড়ি ছিঁড়বে? আচ্ছা দেখি শাড়িটা কেমন ছিঁড়ে গেছে। ফুফু আব্বার হাতে শাড়িটা দিলেন। আব্বা বেশ গভীরভাবে শাড়িটা পরীক্ষা করছে। শাড়ি দেখা শেষ করে গম্ভীর কণ্ঠে বলল, কি করে ছিঁড়লো কে জানে, ভালো শাড়ি দেখেই তো আনলাম। আরে বাবা, কেউ ছিঁড়ে ফেলেছে? কত মানুষ আছে বাড়িতে, তাদের আমার মেয়ের সুখ সহ্য হয় না। কি বলতে চাও তুমি? কি করবে এমন কাজ? ভাইয়া, এ নিশ্চিত ভাবি বা বাদশার কাজ। ওরা ছাড়া আর কে ছাড়ি ছিঁড়তে আসবে? ফুপুর কথায় আমি হতভম্ব হয়ে গেছি। মা দূরে দাঁড়িয়ে চুপচাপ সব কিছু শুনছে, হয়তো চোখের কোণে অশ্রুকণা জমেছে। আব্বা কিছু বলছে না, গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। বাবা, তুই এর বিচার কর। মেয়েটার নতুন শাড়িটা কে এমন করলো? আল্লাহ গো। আম্মা, ছোটোর শাড়ি কে ছিঁড়েছে তা দেখিনি আমি। না দেখে কিছু বলতে পারবো না। আপাতত এসব বাদ দেন, সকালে দেখা যাবে। কথাগুলো বলে আব্বা হনহন করে নিজের রুমে চলে গেলেন। ফুপু তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দাদি বিলাপ করতে করতে ঘরে চলে গেলেন। আমিও নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। এসব অশান্তি একদম ভালো লাগে না আমার। নতুন করে এমন ঝামেলা শুরু হলো আল্লাহ জানে। মা কখনো এমন কাজ করবে না এতটুকু আমি নিশ্চিত। তাহলে শাড়িটা ছিঁড়ল কে? রাতে খাওয়া শেষ করে বিছানায় আসলাম মাত্র, কিন্তু ঘুম আসছে না। খাওয়ার সময় কেউ কোনো কথা বলেনি। ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে। এক হাত দিয়ে কপাল চেপে ধরলাম। এ শাড়ি চিন্তা করে আমার কোনো লাভ নেই। আমাকে যেভাবে হোক মায়ের জন্য ঈদের উপহার কিনতে হবে। খুব সুন্দর দেখতে একটা শাড়ি কিনে দেবে। আর একটা মেহেদি, মা মেহেদি লাগাতে খুব পছন্দ করে, কিন্তু টাকা কোথায় পাবো? বাড়ি থেকে হাতে ধরছে জন্য খুব বেশি টাকা দেয় না। কোনো টাকা জমানো নেই আমার কাছে। আর আব্বুর কাছে টাকা চাওয়ার কোনো মানে হয় না। আমি নিজের রোজগারের টাকায় মাকে উপহার দিব। নানান কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। মায়ের ডাকে ঘুম ভেঙে দেখি সেহেরির সময় হয়ে গেছে। তড়ি ঘড়ি করে উঠে গেলাম, হাত মুখ ধুয়ে খেতে বসলাম। সবাই একসাথে বসে খাচ্ছে। দাদি কিছু বললেন না। ফুপু চুপচাপ খাচ্ছে। মা কার কি লাগবে না লাগবে সেদিকে খেয়াল রাখছে। আমি মায়ের পাশে বসে খাচ্ছি। বাবা, মেয়েটার শাড়ির ব্যাপারে কিছু বললে না তো? সকাল পর্যন্ত বেঁচে থাকলে কাল সকালে দেখব। আপাতত খাওয়া শেষ করি। মা মুচকি হাসলেন। হয়তো তার ছেলে বড় হয়ে গেছে এই আনন্দে। আজকাল ফজরের নামাজ পড়ে আমাদেরকে বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে যায়। সবাই ঘুমিয়ে থাকে। শুধু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্যারের বাড়িতে যায়। স্যারের কাছে পড়ব বলে কয়েকজন মিলে ব্যাচ করে নিয়েছে। ব্যাচে পড়লে কম টাকা লাগে। রোজকার মতো আজও সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। হেঁটে গেলে আমাদের বাড়ি থেকে স্যারের বাড়ি যেতে ঘন্টাখানেক সময় লাগে। সাইকেল আছে বলে যাতায়াত তেমন সমস্যা হয় না আমার। স্যারের বাড়িতে গিয়ে দেখলাম কেউ এসে পৌঁছায়নি। অকথ্য একা একা বসে রইলাম। সকলের জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই আমার। সবাই না আসলে স্যার পড়ানো শুরু করে না। সহপাঠীদের বাড়ি স্যারের আশেপাশেই, তবুও তারা প্রতিদিন দেরি করে আসে। কথাই না বলে না স্টেশনের কাছে। লোকরা ট্রেন ফেল করে অনেকটা তেমন। আমরা যেখানে পড়ি তার পাশে কিছু জিনিসপত্র সাজিয়ে রাখা। এগুলো আগে পড়ে চোখে পড়েনি, আজই প্রথম দেখলাম। মিনিট পাঁচেক পর একটা লোক এসে জিনিসগুলো ব্যাগে ভরতে লাগলেন। আমাকে দেখে মুচকি হেসে বললেন, পাশের রুমটা ভাড়া নিয়েছি গতকাল থেকে। এসব আমরা জিনিসপত্র কাল রাতে এসেছি, সব কিছু গুছিয়ে উঠতে পারিনি বলে এখানে রেখেছিলাম। তোমার কোনো অসুবিধা হবে না তো? না, আমার কোনো অসুবিধা নেই। তা বাবা, তোমাকে তো কাল রাতে দেখলাম না, কোথায় ছিলে? রাতে এখানে দেখা পাবে না। আমি এখানে থাকি না, স্যারের কাছে পড়তে এসেছি। রোজ সকালবেলা আসি, ঘন্টা দুয়েক পরে বাড়িতে ফিরে যাই। তা বেশ, তা বাবা, একটা কথা বলবো তোমাকে? জি বলুন।
তোমার জানাশোনা এমন লোক আছে যে এই আশেপাশের 4-5 এলাকা খুব ভালো করে চেনে জানে? তা আজ কয়েকজন আপনার কি দরকার লাগবে এমন মানুষ? আসলে আমার একটা ব্যবসা আছে, সেসব খাবার ডেলিভারির জন্য লোক লাগবে। যেহেতু খাবারের ব্যাপার, তাই চেনা জানা লোক থাকবে। কিসের ব্যবসা আপনার? আর খাবারের ব্যবসা বলে চেনা জানা লোক কেন লাগবে? বেশ প্রশ্ন করো তো তুমি, জানার আগ্রহ আছে। ওই নিজে রান্না করে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিই। রান্না করা খাবার কি বেশি সময় ভালো থাকে বলো? সকালে রান্না করলে রাত হতে হতে বাসি হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি করেই সবার কাছে পৌঁছে দিতে হয়। আজকাল একা পেরে উঠছি না, তাছাড়া এলাকায় নতুন, সব কিছু চিনিও না, তাই তোমাকে বললাম। এলাকা চেনা থাকলে দুধ যাওয়া যায়, না হলে ঠিকানা খুঁজতে খুঁজতে দিন শেষ। কয়েক মিনিট মুহূর্তের জন্য দু চোখ জলজল করে উঠলো আমার। এই কাজটা করলেই তো টাকার ব্যবস্থা হয়ে যায়। এখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে আমার। আপনার হয়ে কাজ করলে কত টাকা বেতন দিবেন? সঠিকভাবে একটা ডেলিভারি দিতে পারলে 30 টাকা। আছে নাকি এমন লোক? পারিশ্রমিক পরিমাণ শুনে মনটা খারাপ হয়ে গেল, তবে কাজটা হাতছাড়া করতে চাই না। আমি পড়াশোনা বাদ দিয়ে এসব কাজ করে বেড়াচ্ছি, জানলে মা বাবা কেউ আমাকে আস্ত রাখবে না। দিনে কয়টা ডেলিভারি দিতে হবে কাকা? এই 2-4টা। হিসাব করে দেখলাম একদিনে 2টা ডেলিভারি দিতে পারলে মোট 60 টাকা পাবো। ঈদের এখনও 15 দিন বাকি, তাহলে মাস শেষে দাঁড়ালো 900 টাকা। টাকার পরিমাণ খুব বেশি না হলেও এটা দিয়ে একটা শাড়ি কেনা যাবে। আর শাড়ি কিনতে না পারলে একটা 3 পিস এনে দিব। আর কিছু চিন্তা করলাম না, বললেই দিলাম কাজটা আমি করতে চাই। তা বাবা, এলাকাটা তোমার কেমন চেনা? হাতের তালুর মতো। ওই তো সাবাস, তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। 2টা কেক ডেলিভারি দিতে হবে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আমি কিছু বলবো তার আগে স্যার চলে এলো। পড়া শেষ করে ওনার সাথে দেখা করব এটা বলে ওনাকে আশ্বস্ত করলাম। পড়া শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছি, সকালে লোকটার কোনো পাত্তা নেই। কোথায় আছে কে জানে। কিছু সময় দাঁড়ানোর পর হন্তদন্ত হয়ে ছুটে আসলেন তিনি। যাক, বাঁচা গেল। আমি ভাবলাম তুমি চলে গিয়েছো। তা কি নাম তোমার? বাদশা। আচ্ছা, ভালো কথা। এই নাও, এখানে 2টা কেক আছে, এই ঠিকানায় ডেলিভারি দিয়ে দেবে। তোমার মোবাইল আছে নাকি? না, তবে বাড়িতে আছে। আপনার নাম্বারটা দিন, আমি বাড়ি গিয়ে কল দেব আপনাকে। এই বয়সে তোমাকে এখনো মোবাইল দেয়নি? মায়ের সন্দেহ হয় আমি মোবাইলে আসক্ত হয়ে যাব, তাই দেয় না। মায়ের মোবাইল আছে, ওইটা দিয়ে কাজ চালায়। তা বেশ ভালো করেছেন। আজকাল ছেলেমেয়েরা মোবাইল মোবাইল করে পড়াশোনা থেকে মন উঠিয়ে নিচ্ছে। ওনার থেকে ব্যাগ 2টা আর ঠিকানা লেখা কাগজটা নিয়ে রওনা দিলাম। উনি জানালেন কাজ শেষ হলে টাকা দিবেন। 2টা জায়গায় আমার চেনা ছিল, তাই ডেলিভারিতে কোনো সমস্যা হলো না। বাড়িতে আসার পথে বলে তেমন সময় লাগেনি। কাজ শেষ করে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি। বাড়ি ফেরার তেমন ভাড়া নেই, তেমন নাটকীয়ভাবে কাজ পেয়ে গেলাম আমি। এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কখনো ভাবিনি ডেলিভারি ম্যানের কাজ করব। কোনো কাজকেই আমি ছোট বলে মনে করি না। সৎভাবে সামান্য কিছু ইনকাম করাও সম্মানের। কত লোক অল্প কিছু টাকা রোজগারের আশায় সারাদিন কাজ করে। সত্যি আমাদের কাছে যা তুচ্ছ, কোনো মানুষের কাছে হয়তো সেটাই স্বপ্ন। বাড়িতে ফিরে দেখলাম ফুফু আর দাদি সোফায় বসে আছে। বাবা ওদের সামনে একটা চেয়ারের, মাকে আশেপাশে কোথাও দেখতে পারলাম না। আচ্ছা ছোট, তুই কখন দেখলি শাড়ি ছিঁড়ে গেছে? যখন তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তখন দেখেই দৌড়ে এসেছি। শাড়ি কোথায় রেখেছিলি? বিছানার পাশে। দাদির চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড বিরক্ত। এসব প্রশ্ন উত্তর ওনার ভালো লাগছে না। বিরক্ত গলায় বললেন, মেয়েটাকে এভাবে প্রশ্ন না করে তোর বউকে কয়েকখা লাগিয়ে দিলেই
সব কথা বের হয়ে যায়। যদি সত্যি বাদশার মা কিছু করে তাহলে নিশ্চয়ই আপনার মনের ইচ্ছে পূরণ করব আম্মা। তবে আপনার মেয়ের যেন আপনার মতো শাশুড়ি না হয়। দাদির কেমন যেন চুপসে গেলেন। দরজার কাছে একটা বাচ্চা মেয়ের গলা শোনা যাচ্ছে। আমার নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির পেছনে ভেতরে আসছে। মেয়েটা পাশের বাড়ির তিন্নি, সবে 6 বছর বয়স ওর। আমার সাথে খুব ভাব। আমি বাড়ি থাকলে প্রায় আসে। এছাড়া বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে। কী সুন্দর পাকা পাকা কথা বলে, একদমই খই ফোটে ওর মুখে। তিন্নি বাড়িতে এসে প্রথমে আমাকে জড়িয়ে ধরলো, তারপর ফুপুর দিকে তাকিয়ে বলল। ফুপি, তোমার শাড়ি সেলাই করেছো? ফুপু ওর কথায় চমকে উঠল, ভীতু দৃষ্টিতে তাকিয়ে বলল। কোন শাড়ি? তিনি তিন্নি দৌড়ে গিয়ে ফুপুর কোলের ওপর রাখা শাড়িটা হাতে নিয়ে বলল। আরে এইটা, কাল বিকেলে আমাদের বাড়ি শাড়ি পরে গিয়েছিলে না তুমি? বললে যে তোমার ঈদের, তুমি বললে না তোমার ঈদের জামদানি, তখনই তো ঘরের লোহায় বেঁধে শাড়ি ছিঁড়ে গেল। ফুপুর চোখে মুখে ভয় ছেয়ে গেছে। দাদি খেয়েও হতবাক হয়ে তাকিয়ে আছেন। তিন্নি নিজের মতো করে কথা বলে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। জানো ভাইয়া, শাড়ি ছিঁড়ে গেলে ফুপি কাঁদছিল, একদম আমার মতো করে। শাড়ির ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে। তিন্নির কথায় বাবা ফুপুকে সজোরে একটা থাপ্পড় মারলেন। ফুপু কিছুটা পেছিয়ে গেল, তারপর কড়া গলায় বললেন। নিজের দোষ অন্যের উপর চাপাতে লজ্জা করে না তোর? শাড়িটা তুই ছিঁড়েছিস যখন, তাহলে কেন অন্যদের উপর দোষ চাপাতে চাস? কিছু কিছু না বলে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। সেই সাথে সেদিনও ভেবেছিলাম ঘটনা এর পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু না। মাগরিবের আজান দিতে দিতে মিনিট 5 বাকি এমন সময় জানতে পারলাম তিন্নিকে কেউ খুন করছে। আমি দৌড়ে ওদের বাড়িতে গেলাম। একটা কাপড়ের ওপর নিষ্পাপ বাচ্চা নিথর হয়ে পড়ে আছে, চোখে মুখে সারা শরীরে আছড়ে দাগ। হয়তো কেউ অনেক কষ্ট দিয়ে মেরেছে ওকে। কোনো কিছু ভাল লাগছে না, কী সব হচ্ছে কিছু বুঝতে পারছি না। এতটুকু একটা বাচ্চা মেয়েকে কে মারতে পারে? মেয়েটা বড্ড মিশুক, যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশতে পারে। আশেপাশে সবাই ওকে খুব ভালোবাসে। আল্লাহ এসব কিছু স্বপ্ন হোক, কারোটাকে ঘুম ভেঙে যাক, চোখ মিলে দেখি সব কিছু মিথ্যা। তিনি একদম সুস্থ আছে, হেসে হেসে কথা বলছে আমার সাথে। নিজের হাতে কয়েকবার সিমটি কাটলাম না। এ সময় নয়, বাস্তব, খুব ভয়ানক বাস্তব। স্বপ্নের থেকে বাস্তব খুব বেশি কঠিন হয়। দুঃস্বপ্নে হারিয়ে যায়, কিন্তু বাস্তবে দুঃসময় খুব ধীরে কাটে। তিন্নি বাবার একজন কৃষক। বাড়ি থেকে একজন দূরে 3 বিঘের মতো জমি আছে। সেখানে সারা বছর নানা রকম ফসল ফলায়। এলাকার লোকজনের সাথে কোনো প্রকারের বিরোধ নেই তার। জসিম কাকাকে কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলতে দেখিনি। খুব শান্ত প্রকৃতির একজন মানুষ। বাড়িতে মানুষ বলতে তিন্নি আর কাকিমা, এছাড়া 7 কুলে কেউ নেই কাকার। কাকিমার অবশ্য একজন ভাই আছে, তবে তার সাথে তেমন সম্পর্ক নেই এদের। প্রতি সিজনে যেসব ফল ফসল হয় কাকা তার থেকে সামান্য কিছু হলেও সকলের বাড়িতে পাঠিয়ে দেয়। সকালে খেয়ে বাড়ি দিয়ে বেরিয়ে যায় আর সন্ধ্যার আগে আগে ফিরে। সারাদিন জমিতে নানান কাজ করে। কাকার হাতে যেন সোনা ফলে। কখনো কোনো অভাব দেয়া যায় না ওদের সংসারে। এত সুখী পরিবারের এলাকা 2টি আছে কি না সন্দেহ। এমন শান্তি জীবনে কোনো অন্ধকার নেমে এলো। জসিম কাকা ঘরের কোণে স্তব্ধ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না, কাঁদছে না, যেন একদম পাথর হয়ে গেছে। কাকিমা চিৎকার করে কাঁদছে, কিছু সময় পর পর অজ্ঞান হয়ে যাচ্ছেন। কয়েকজন মহিলা কাকিমার খেয়াল রাখার চেষ্টা করছে, মাথায় তেল পানি দিয়ে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগে, হয়তো এখনই চলে আসবে। পুলিশ আসার পরে তিন্নি লাশটা নিয়ে যাবে। ফুলের মতো মেয়েটার শরীরকে কেটে
নানান পরীক্ষা করবে। না চাইতেও চোখের পানিতে কপাল ভিজে যাচ্ছে আমার। এই তো সকলেই তিন্নি আমাকে জড়িয়ে ধরেছিল। আমার কোনো ভাই বোন নেই। তিন্নিকে নিজের বোনের মতোই ভালোবাসতাম। বাড়িতে থাকলে বেশিরভাগ সময় ওর সাথে কাটিয়ে দিতাম। ওদের বাড়িতে ভালো কিছু রান্না হলে বুড়িটা আমার জন্য বাটিতে করে নিয়ে আসতো, মায়ের কাছে দিয়ে বলতো, এটা ভাইয়াকে দিবে, আর তুমি একটু খাবে, বেশি খাবে না জানো, ঠিক আছে? ওর কাণ্ড দেখে সবাই খুব হাসতো। মা মাঝে মাঝে বলতেন, তিন্নি আমার আপন বোনের মতো, রক্তের সম্পর্ক ছাড়াই আমরা আপন ভাই বোন। কত খুনসুটি করেছে তিন্নির সাথে, একে একে সব কিছু মনে পড়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু চাইলেও চিৎকার করতে পারছি না। চোখ দিয়ে পানি পড়ছে শুধু। পুলিশ এসেছে বেশ কয়েক মিনিট আগে। সবাইকে নানান কথা জিজ্ঞেস করছে, কিন্তু কে খুন করেছে বা খুন করতে পারে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জসিম কাকার শত্রু নেই, কারোর সাথে ঝগড়া বিবাদ নেই, তাই কারোর সাথে কথা বলতে পারছে না কেউ। ওসি সাহেব কাকার কাছে গিয়ে বসলো। আপনার কি কাউকে সন্দেহ হয়? না স্যার, কাকে সন্দেহ করব আমি? আমার তো কোনো শত্রু নেই। মেয়েটা সকালেও একদম সুস্থ ছিল। মেয়েটাকে সবাই খুব পছন্দ করতো। ওকে খেলতে দেখে আমি কাজে গিয়েছি। দুপুরের পর তিন্নির মায়ের কথা শুনে বাড়িতে এসে দেখি আমার মেয়ের। জসিম কাকা আর কিছু বলতে পারল না, কণ্ঠ জড়িয়ে গেল তার। একটা মেয়ে ওনারা তাকে হারিয়ে আজ একটু নিঃস্ব হয়ে গেছে। যেহেতু কাকা কাউকে সন্দেহ করে না বা কারোর নামে মামলা করেনি, তাই পুলিশ নিজের মতো করে হত্যা তদন্ত করবে। পুলিশের লোকজন তিন্নি লাশটা নিয়ে চলে গেল। পোস্টমর্টেম করার পর লাশ দাফন করতে পারবে। তিন্নিদের বাড়িতে গ্রামের সব লোক জড়ো হয়েছে। এতে লোকজনের ভিতরেও একদম একা লাগছে নিজেকে। ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। ওদের বাড়ির পেছনে পুকুর পাড়ে তিন্নির লাশ পাওয়া গেছে। পুকুরের পরপর কাকিমা ওদিকে পাতা কোড়াতে গেছিল। তখনই তিন্নির এই অবস্থা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। ওনার চিৎকারে লোকজন জড়ো হয়। বাড়িতে ফিরে নিজের ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করছি। কান্নার কারণে মাথা যন্ত্রণা করছে খুব। এক হাত দিয়ে কপাল চেপে ধরে আসছি, এতে কিছুটা ভালো লাগছে। ছোটোবেলা থেকে অনেক গোয়েন্দা কাহিনী পড়েছি। ইচ্ছে করছে নিজেই তিন্নির খুনিকে খুঁজে বের করে একই রকমভাবে মেরে ফেলি। কথাটা মাথায় আসতে বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। যদিও পুলিশ জায়গাটা খুব ভালো করে দেখেছে, কিন্তু তবুও আমি নিজে দেখতে চাই। লোকজনের ভিড়ে যতটা পারলাম একটা সূত্র খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। পুকুরের ওদিকটায় ঝোপঝাড় পেরিয়ে একটু সামনে একটা খোলা মাঠের মতো, তবে বেশি জায়গা না। মাঠের ওপারে বড় রাস্তা দেখা যায়। হাঁটতে হাঁটতে মাঠে চলে এলাম। মাঠে নামার পর বেশ ঢালু। এদিকে একটা বড় মেহগনি গাছ, বেশ পুরনো। গাছের গোড়ায় শেষ বিকালে রোদ এসে পড়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম কয়েকটা ভাঙ্গা কাছের চুড়ি সূর্যের আলোয় জ্বলছে, জ্বলজ্বল করছে। এদিক সেদিকে এগিয়ে গেলাম। চুড়িগুলো হয়তো আমি চিনি। দুপুরের ঘুমানোর আগে ফুপুর হাতে ঠিক এই রঙের চুড়ি দেখেছিলাম, কিন্তু এখানে ফুপুর চুড়ি আসবে কী করে? তাহলে কি ফুপু তিন্নিকে মেরে ফেলেছে? সারা শরীর দরদর করে ঘামছে। এক অজানা শিহরণ বয়ে চলেছে শিরায় শিরায়। দাদির মুখে শুনেছে ফুপু ছোটবেলা থেকে খুব জেদি আর বদরাগী ছিলেন। একবার দাদা ফুপুকে একটা চড় মেরেছিল। ফুপু ঘরে দরজা আটকে বসেছিলেন। দুদিন পর্যন্ত কিছুই খায়নি। সারাদিন ঘরে দরজা আটকে বসেছিল। এমনকি 6 মাসের মতো দাদার সাথে কথাও বলতো না। তখন ফুপুর বয়স ছিল মাত্র 10 বছর। তাহলে এখন কেমন একরোখা হয়েছে কল্পনা করা যায়। সকালে তিন্নির কথার জন্য বাবা ফুপুকে চড় মেরেছে। পরক্ষণে মনে হলো এভাবে না জেনে কাউকে দোষ উচিত না।
চুড়ির টুকরোগুলো পকেটে রেখে দিলাম। আমি কোনো সূত্র বের করতে না পারলেও পুলিশ ঠিক পারবে। বাড়ির পরিবেশ বেশ থমথমে, যেন তিন্নি হারানোর শোকের ছায়া চেপে ধরেছে আমার পরিবারে। সন্ধ্যায় সকলে মিলে ইফতার করতে বসেছি। ফুপু একদম চুপচাপ, কোনো কথা বলছে না। আচ্ছা ফুপু, ঈদের জামা মানুষ ঈদের দিন পরে, আপনি সকালে শাড়িটা কিনতে না কিনতে বিকেলে তিন্নিদের বাড়িতে সেই শাড়ি পরে গেলেন। ফুপু তিন্নির কথা শুনে মিহি গেল চাপা গলা বলল, এমনিতেই পড়েছিলাম, ঠিক আছে কিনা দেখতে। পরে ভাবলাম যাই গিয়ে তিন্নির মাকে দেখিয়ে আসি। তুমি হঠাৎ আমার কাছে এসব জানতে চাইছো কেন? কিছু না, তেমনই হঠাৎ মনে পড়ল। ও, সবাই আবারও নীরব খেতে লাগলেন। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল। আমি নামাজ শেষ করে ফুপুর কাছে গেলাম। ফুপু তখন মোবাইলে কী সব করছে। আপনাদের সাথে একটু কথা ছিল ফুপু। তোর সাথে আমার কোনো কথা নেই। যদি কিছু বলার থাকে তাহলে মা ভাইকে গিয়ে বলবো, তোকে নয়। তিন্নি যেখানে খুন হয়েছে সেখানে আপনার এই চুড়িগুলো পাওয়া গেছে। পকেট থেকে চুড়ি কয়েকটা বের করে ফুপুর হাতে দিলাম। ফুপু সেগুলো হাতে নিয়ে কাঁপতে লাগলো। বাচ্চা, এতে রক্ত লাগানো কেন? জানিস না আমি রক্ত কতটা ভয় পাই? ফুপু চুড়িগুলো মেঝেতে ফলে দিলেন। সত্যি ফুপি রক্ত দেখতে পারে না। বাড়িতে হাঁস মুরগি জবাই করলেন, ফুপু তার ধারে কাছে আসে না। তবে এই টুকরো চুড়িতে সামান্য একটু রক্ত দেখে এতটা ভয় পাওয়া অস্বাভাবিক লাগলো আমার কাছে। মেঝে থেকে চুড়িগুলো তুলে নিলাম, সযত্নে পকেটে রেখে ফুপুর রুম থেকে বেরিয়ে এলাম। কাজ বেড়েছে আমার। যেভাবে হোক খুনিকে খুঁজে বের করতে হবে আমার। সেই সাথে মায়ের জন্য গাড়ি কিনতে হবে, না হলে ঈদে মায়ের কিছুই পাওয়া যাবে না। সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি বের হতেই ফুপুর দরজা লাগিয়ে দিল, তারপর বন্ধ করে কি করছে জানার উপায় নেই আমার। ফুপুর ভাব মনে হচ্ছে ফুপু কিছুই হলে জানায়, কিন্তু মন চাইছে না। মায়ের নম্বর নিয়ে সকলে ব্যবসায় কাকু কল দিলাম। দুবার রিং হওয়ার পর রিসিভ করলেন। আমি বাদশা, আপনি নম্বর চেয়েছিলেন তাই কল দিলাম। ও, সকালের সেই ছেলেটা? জি। তা তোমাকে তো 2টা কাজ দিলাম। তোমার পারফরম্যান্স খুব ভালো লেগেছে আমার। ওনারা 2জন বললেন খুব তাড়াতাড়ি খাবার পেয়ে গেছে। জি, ওনাদের বাসার ঠিকানা চেনা ছিল। তা বেশ, তাহলে কাল চলে এসো। কাল দেখা যাবে কয়টা খাবার ডেলিভারি থাকে। যত বেশি অর্ডার তত বেশি লাভ, তোমারও আর আমারও। জি আচ্ছা, তাহলে এখানেও রাখছি। তা বেশ। প্রচণ্ড ঘুম আসছে আমার। মোবাইল মায়ের ঘরে রেখে এসে শুয়ে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখি সবে 8টা বাজে। এত সকালে কখনো ঘুমাতে যাই না আমি। কারোর কান্নার শব্দে ঘুম ভাঙলো আমার। ঘড়িতে তখন 2টা বাজে। ঘণ্টাখানেক পরে আবার সেহরির জন্য উঠতে হবে। সবার কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে গেলাম। ফুপুর ঘর থেকে রান্নার শব্দ আসছে, কিন্তু এত রাতে ফুপু কাঁদতে যাবে কেন? তার পাশে পরিবেশ অদ্ভুত ধোঁয়াশায় ভরে গেছে। দরজার কড়া নাড়লাম। কোনো সমস্যা হতেও পারে, না জেনে কোনো কিছু মনে করা উচিত হবে না। কড়া নাড়ার শব্দে কান্না থমে গেল, কিন্তু কথা বলল না। আমিও আর দাঁড়িয়ে রইলাম না। প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে না খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ইফতারের সময়ও বেশি কিছু খাওয়া হয়নি। রান্নাঘরে গিয়ে নিজের মতো করে খাবার খেয়ে আবারও ঘুমাতে চলে গেলাম। সকালে পড়া আছে, তারপর আবার খাবার ডেলিভারি দিতে হবে। তাছাড়া তিন্নির ব্যাপারটা আমি দেখব। হয়তো আমার বয়স কম, তবে ইচ্ছে শক্তি আর দৃঢ় প্রতিজ্ঞা থাকলে সব কিছু সম্ভব। আমার বন্ধু মানিকের বাবা একজন পুলিশে অফিসার। আমাদের থানায় ওনার পোস্টিং। দরকার হলে মানিকের সাথে কথা বলে ওনার কাছে সাহায্য চাইব। তবে যে আমার ছোটো বোনটা কেমনভাবে হত্যা করতে পারে তার কোনো নিস্তার নেই।
সেহরির সময় হয়ে গেছে, মা দরজায় কড়া নাড়ছে। বাদশা, খেতে উঠবে না? সময় হয়ে গেল তো। এই ছেলেটাকে রোজ এভাবে ডাকতে হয়। আমি একটু আগে খেয়েছি মা, তোমরা খেয়ে নাও। তুই না খাস, জসিম কাকাদের বাড়িতে খাবার দিয়ে আয়। এই অবস্থায় কি রান্না করছে না করছে আল্লাহ জানে। অগত্যা বিছানা ছেড়ে উঠতে হলো। মা একটা ব্যাগে টিফিন বক্স সাজিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে তিন্নিদের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। চারিপাশ একদম নিস্তব্ধ। ওদের বাড়ির কাছে আসতেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এখনও বেশ কয়েকজন লোক রয়েছে, হয়তো ওদের অবস্থা বুঝে ওদের সাথে আছে। জসিম কাকা এখনও সেভাবে বারান্দা বসে আছে। কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আপনার আসসালামু আলাইকুম বাবা, কিছু বলবে? জন্য খাবার খেয়ে নিয়ে এসেছি। সেরিতে কিছু খেতে হবে তো নাকি? জানো বাবা, আমার সোনা মা প্রতিদিন রোজা রাখার বায়না করতো। সেহরির সময় সবার আগে ঘুম থেকে উঠে যেত। একটা রোজাও রাখতে পারলো না আমার পাখিটা, উড়াল দিয়ে চলে গেল। বলার মতো কিছু শব্দ খুঁজে পেলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কাকাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা জানা নেই আমার। প্রথম রোজার দিন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিল, রোজা আছো বাদশা ভাই? হেসে বলেছিলাম, হুম আছি। তো রোজা আছিস? হয়, এখনও আছি। তবে ছেলে বলেছে একদিনে 3টে রোজা থাকতে, তাহলে আমার 90টা রোজা হবে। তুমি একদিন একটা রোজা রাখো, তাই তো তোমার মোটে 30টা। মেয়েটা ছোট ছোট আঙ্গুল গুনছিল আর এসব বলেছিল। তিন্নি জসিম কাকাকে ছেলে ডাকে। ছোটবেলায় জসিম কাকার মা মারা গেছে, তাই মেয়ের মাঝে মাকে খুঁজে পেতেন তিনি। কাকা কিছু একটু খেয়ে নিন। আপনারা গলা দিয়ে খাবার নামবে না রে বাজান। তুমি দেখ যদি তোমার কাকিকে কিছু খাওয়াতে পারো। খাবারের ব্যাগ হাতে ঘরের ভিতর গেলাম। কাকি অচেতন হয়ে পড়ে আছে, হয়তো অতিরিক্ত কান্নার জন্য এমনটা হয়েছে। দুজন মহিলা কাকির মাথার পাশে বসে আছে। কাকিকে কয়েকবার ডাকলাম কিন্তু উঠলো না। বসে থাকা মহিলাদের ভেতর একজনের হাতে ব্যাগ দিয়ে বললাম, খেয়ে নিন, কাকির জ্ঞান ফিরলে যদি পারেন কিছু খাইয়ে দিবেন। ঘর থেকে বেরিয়ে কাকার পাশে গিয়ে বসলাম। দেখে মনে হচ্ছে ওনার সব কিছু শেষ হয়ে গেছে। সাহস করে কাঁধে হাত রাখলাম। কাকা বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাবারে, কে আমার এমন সর্বনাশ করলো? আমি তো কারো ক্ষতি করিনি, কারোর সাথে আমার বিবাদ নেই। আল্লাহ আমার কলেজে রেখে আমাকে কেন নিয়ে গেল না? যে এমন করুক সে ছাড়া পাবে না। আমি আপনাকে কথা দিলাম বোনের খুনিকে যেভাবে হোক খুঁজে বের করব। তাহলে কি আমার মেয়ে ফেরত আসবে না রে বাবা? তা আসবে না, তবে যেটুকু বাচ্চার সাথে এমন করেছে তা বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাকার চুপ করে রইলেন। বাড়িতে ফিরে আসলাম। ফুপু, মা সবাই টেবিলে বসে খাচ্ছে। ফুপুকে ভালো মতো লক্ষ্য করে দেখলাম ওনার চোখ মুখ ফোলা ফোলা, মালিন মুখে বসে খাবার খাচ্ছে। ঘড়িতে এখন সকাল 6টা। সাইকেল নিয়ে স্যার বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু আজ শরীরে বল পাচ্ছি না। পড়া শেষ, মানিকের সাথে কথা বলার ইচ্ছে ছিল। মানিকের বাবার সাথে দেখা করব বা ওনার নম্বরটা নিব, কিন্তু মানিক আজ আসেনি। বাড়িতে গিয়ে মালিককে কল দিতে হবে। পড়া শেষে ব্যবসায়ী কাকার কাছে গেলাম। আমি দেখে উনি হাসতে শুরু করলেন। তুমি তো ফাটিয়ে দিয়েছো। আপনার কথার অর্থ ঠিক বুঝতে পারছি না, একটু খোলসা করে বলেন। আগের দিনের কাস্টমার দুজন আবার অর্ডার দিয়েছে আজ। তোমার ব্যবহারে তারা বেশ খুশি। আচ্ছা, তাহলে আজ কোথায় কোথায় যেতে হবে? আজ সকালে কোথাও যেতে হবে না, তুমি দুপুরের পর পর চলে এসো। রোজা রেখে দুপুর পর? আচ্ছা, সময় মতো চলে আসবো। উনি পকেট থেকে 20 টাকার 3টা নোট বের করে আমার হাতে দিলেন। তারপর হনহন করে নিজের কাজে চলে গেলেন।
জীবনের প্রথম রোজগারের কি অদ্ভুত অনুভূতি বলে বোঝাতে পারবো না। বাড়ি ফেরার পথে একটা মাটির ব্যাংক কিনলাম, 30 টাকার নিয়েছে। বাকি 30 টাকা ব্যাংকের ভিতর ফেলে দিলাম। টেবিলের নিচে যত্ন সহকারে ব্যাংকটা রেখে দিলাম। তিন্নির লাশ বিকালের দিকে বাড়িতে নিয়ে আসবে। এমন সুন্দর একটা ফুলকে কেউ খুব বাজেভাবে দুমড়ে মুছে দিয়েছে, এখন আবার কুচি কুচি করে দিয়েছে। দুপুরের পর মা আর দাদি তিন্নিদের বাড়িতে গেলেন। বাড়িতে ফুপি একা। সুযোগ বুঝে ফুপুর ঘরের দিকে চলে গেলাম। ফুপু তখন খাটে বসে চুলে দিচ্ছে। তোমার সাথে একটু কথা ছিল ফুপু। কি কথা বলতে এসেছিস? যা বলার তাড়াতাড়ি বল। তিন্নিকে মেরেছে। আমি জানি না। ফুপু চুপচাপ বসে আছে। ফ্যান চলছে, তবুও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। উত্তর না পেয়ে আবারও চলে গেলাম। ফুপু, আমি যদি খুন করে থাকো তাহলে আজ বা কাল ঠিকই শাস্তি পাবে। তাছাড়া পুলিশ নিজের দায়িত্ব নিয়ে বিষয়টা দেখেছে। বিশ্বাস কর বাদশা, আমি কাউকেই খুন করিনি। এত ক্ষমতা আমার হবে না। তুই এখন আসতে পারিস। মনে হচ্ছে তুমি কিছু লুকিয়ে যাচ্ছ আমার থেকে। সারাক্ষণ গোয়েন্দার গল্প পড়ে তোর স্বভাবটাও ওদের মতোই হয়েছে। অহেতুক প্রশ্ন করিস। তাহলে তোমার চুরি ওখানে কি করে গেলো? এটা আমার চুরি না। ফুপু, তুমি হয়তো ভুলে গেছো, আমার স্কুলের সামনে থেকে চুড়িগুলো কিনেছিল। আমি তখন তোমাদের সাথে ছিলাম। এক রঙের চুরি কি আর নেই নাকি? তা নিশ্চয় আছে, তবে তোমার কাছে যে চুড়িগুলো আছে সেগুলো গুনে দেখলে কয়েকটা গম পড়বে। তুই কি যাবি এখান থেকে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আজ বিকেলে পুলিশরা আসলে ওদের চুড়িগুলো দিয়ে দিবে। ফুপুর সাথে আর কথা বাড়ালাম না। হয়তো এখন খাবার ডেলিভারি দিতে যেতে হবে। মা মেয়ের মোবাইল দিয়ে ব্যবসার কাকাকে কল দিলাম। সালাম আলাইকুম কাকা, আজ কি ডেলিভারি দিতে হবে না? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, আজ ডেলিভারি দিতে হবে না। আপনি না বললেন অনেকগুলো অর্ডার পেয়েছেন? হ্যাঁ, তা পেয়েছি, তবে কাল সকালে আজকে যে অর্ডারটা ছিল তা বাতিল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই খাবার ডেলিভারি কাজ করে মায়ের জন্য শাড়ি কেনার প্রায় অসম্ভব দেখছি। এমন অনিশ্চয়তা নিয়ে কাজ করলে অত ঈদ চলে আসবে, কিন্তু টাকার ব্যবস্থা হবে না। টাকা রোজগার করা যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ নয়। বিকালের দিকে তিন্নি লাশ নিয়ে আসলো। ইফতারির পর জানাজা, তারপর কবর দেওয়া হবে। তিন্নি কবরের মাটি দিতে খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে নানান স্মৃতি ভেসে উঠছে। সত্যি প্রিয়জনকে কবর দেওয়া সহজ বিষয় নয়। কোনো রকম মাটি দিয়ে বাড়িতে চলে এলাম। শরীর খারাপ লাগছে। এমন লাশ আগে পরে কখনো কবর দিতে যায়নি, তবে তিন্নিকে খুব কাছ থেকে দেখেছি। হয়তো মনের মাঝে ভয় ঢুকে গেছে। মা বাবা দাদি সবাই ওদের বাড়িতে এখনও ফেরেননি। শুধু ফুপু বাড়িতে। আমিও এইমাত্র ঘরে ঢুকলাম। মিনিট 5 বসার পর ফুপু আমার ঘরে এলেন। বাদশা, তোর সাথে কিছু কথা আছে আমার, তিন্নির ব্যাপারে। বলেছিলাম না, তুমি নিশ্চয় কিছু না কিছু জানো। আমার অনুমান ঠিক হলো? তাহলে তুমি কিছু না কিছু। ফুপুর মুখটা মলিন হয়ে গেল। কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলতে আরম্ভ করলেন। সেদিন সকালে ওই ঘটনায় ভীষণ রাগ হয়েছিল তিন্নির ওপর। বাচ্চা মেয়েটা এত বেশি বোঝে কেন? কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম ওর তো কোনো দোষ নেই। ও তো সত্যি কথাই বলেছে। তাছাড়া আমিও তো ওকে এই ব্যাপারে কিছু বলতে নিষেধ করিনি, কিন্তু তবুও নিজের রাগটা কন্ট্রোল করতে পারছিলাম না। রাগ কমাতে না পেরে মেরে ফেললে তিন্নিকে? তিন্নিকে মানিনি আমি। রাগ কমাতে পারছিলাম না ঠিকই, তবে সেই রাগের জন্য তিন্নিকে মারার কথা ভাবতেও পারি না। এতটা জঘন্য আমি নই। কি বলতে চাও তুমি? যা বলার ঠিক করে বলো। তাছাড়া আমি যে তোমাকে চিনি না এমন তো নয়, আর তোমার পক্ষে মিথ্যা বলা কোনো ব্যাপার না। হয়তোবা রাগ কমাতে না পেরে দুপুরের দিকে একটু সেজেছিলাম, হাতে চুড়ি পরেছিলাম, সেজেগুজে বাড়ির সামনে গিয়েছিলাম। তিন্নি তখন সেখানেই খেলছিল। তারপর টেবিলের ওপর রাখা গ্লাস নিয়ে পানি খেয়ে নিল। তারপর দুপুরের ঘটনা বলতে শুরু করলেন।
রিয়া বাড়ির সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। তিন্নির জন্য ভাইয়ের হাতে চড় খেয়েছে, না হলে ভাইয়া ভাবিকে একটু বকাঝকা করতো। ভাবিকে কথা শোনাতে বেশ লাগে রিয়ার। হয়তো ভাইয়া আবার নতুন একটা শাড়ি কিনে দিতেন, কিন্তু সেসব কিছু হলো, উল্টো অপমান হতে হলো। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে রিয়ার। কেন যে ঈদের আগে শাড়ি পরেছিল। রিয়াদের বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, কতগুলো ফুল গাছ লাগালো সেখানে। মেহগনি, কড়া এসব বড় গাছও আছে। প্রায় সময়ও গাছের ছায়া বাচ্চারা খেলা করে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিতে লাগলো রিয়া। কোথায় শুনেছে এভাবে রাগ কমে যায়। তোমাকে একদম পরিমতো লাগছে। এভাবে বকা কেন দিচ্ছ নীলপরি? আমি কি ভুল বলেছি নাকি? সত্যি তুমি খুব সুন্দর দেখতে, নতুন চাচুও বলেছে। তুই যাবি এখান থেকে? ফুপি, তোমার কি মন খারাপ? সকালে কাকা তোমাকে ওইভাবে মারলো কেন? কেন মেরেছে তা জেনে তোর কি কাজ? তুই আমার চোখের সামনে থেকে চলে যা। ফুপি, তোমার গালটা এদিকে দাও তো। কেন? কাকু তখন তোমাকে মারলো না, এইটা দিলে ঠিক হয়ে যাবে। অনেক ব্যথা করছে তাই না? সেই দিন সবুজও আমাকে মেরেছিল এভাবে, খুব ব্যথা পেয়েছিলাম। পরে আম্মু বরফ লাগিয়ে দিয়েছিল। আমি কি করলাম? তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার জন্য বরফ নিয়ে এসেছি, লাগিয়ে দিলে ব্যথা কমে যাবে। আমি কাকাকে অনেক বকা দিয়ে দিব। ফুপি, তোমার হাতে চুড়িগুলো খুব সুন্দর। পড়বি নাকি তুই? এ বাবা, এত বড় চুড়ি কি আমার হাতে হবে নাকি? এটা তো অনেক বড়। পাকা বুড়ি একটা। তোর হাতটা দে তো এদিকে। দেখ কি সুন্দর শব্দ হচ্ছে। এগুলো কাচের চুড়ি, সাবধানে রাখবি কিন্তু, না হলে ভেঙে যাবে। দুপুরের ঘটনা বলা শেষ। ফুপু উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি এই অবিশ্বাসী চোখে ফুপুর দিকে তাকালাম। এই মহিলাকে এত সহজে বিশ্বাস করতে ইচ্ছে করে না। ছোট থেকে দেখছি কেমন করে মায়ের পিছনে লেগে আছে। আগে অবশ্য আমাকে বেশ স্নেহ করতো, কিন্তু এখন মুখের উপর সব বলে দিই, তাই তেমন সহ্য করতে পারে না। চুড়ির টুকরোগুলো আমার কাছে একটু দে তো বাচ্চা। অনিচ্ছা সত্ত্বেও চুড়ির টুকরোগুলো ফুপুর হাতে তুলে দিলাম। চুড়ি হাতে পাওয়ার কয়েক মুহূর্তের ভিতরে ফুপু সেখান থেকে দৌড় দিলেন। কোথায় যাচ্ছ বলে চিৎকার করতে করতে ফুপুর পিছনে দৌড়াতে লাগলাম। ফুপু দৌড়ে গিয়ে পাত কুয়োর ভিতরে চুড়িগুলো ফেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, আমি তোকে বিশ্বাস করি না। তুই এই চুড়িগুলো নিয়ে আমাকে ফাঁসিয়ে দিতে পারিস, তাই আগে দিয়েই ব্যবস্থা করে রাখলাম। নিজের ওপর প্রচণ্ড রাগ হলো। কি করে এমন ভুল করতে পারলাম আমি? বিকালে পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত ছিল এগুলো। ফুপু কিছু না বলে হাসতে লাগলো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। নানান দুশ্চিন্তা আমাকে চেপে ধরেছে যেন। ফুপু খুনি হিসেবে ধরা পড়তে আমার বাড়ির কী অবস্থা হবে? পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? পরিবারের একজন অপরাধ করলে তার ফল বাকিদেরও ভুগতে হয়। অনেক মাথা ব্যথা করছে। হয়তো সারা রাত ঘুমাতে পারিনি, সেজন্য সেহরির সময় ঠিকমতো খেতে পারিনি। সাইকেলটাও ঠিকমতো চালাতে পারছি না। আজ কেন যেন মনে হচ্ছে স্যারের বাড়ি অনেক বেশি দূরে। গন্তব্য দূর হলেও যেতে হবে, এটাই নিয়ম। স্যারের কাছে পড়া শেষ হওয়ার পর আরও একটা দুঃসংবাদ পেলাম। ব্যবসায়ী কাকার কাছ গেছিলাম, খাবার ডেলিভারি দিতে হবে কি জানতে, কিন্তু সেখানে। তারপর আসসালামু আলাইকুম কাকা। জি বলো। কাকা, ওই খাবার ডেলিভারি দিতে হবে কি না সেটা জানতে এসেছিলাম। সে আমি নতুন লোক রেখেছি, তুমি বাচ্চা মানুষ, এত কাজ করতে পারবে না। সেদিন তো বললেন আমি ভালো কাজ করেছি। হ্যাঁ, তা সেদিনের কথা বাদ দাও, কাল আসলে না কেন? আমার একটা বোন মারা গেছে। আপন বোন নাকি? না, বাড়ির পাশে। এমন বোন মরার অজুহাত বহুবার দিয়েছি জীবনে। তুমি আসতে পারো, তোমাকে আর লাগবে না। তাহলে আগের দিন টাকাটা দিন।
ব্যবসায়ী কাকা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এভাবে তাকিয়ে লাভ নেই কাকা, আমি পরিশ্রম করেছি, তার মূল্য পরিশোধ করে দিন। লোকটা পকেট থেকে 60 টাকা বের করে দিয়ে নিজের মনে বিড়বিড় করতে চলে গেল। আমি 20 টাকার 3টে নোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সত্যি আমি মাকে শাড়ি কিনে দিতে পারবো না। নিজেকে কখনো এতটা অসহায় মনে হয়নি। সব কিছু কেমন অন্ধকার ঢেকে গেছে। ছোট ছোট ইচ্ছেগুলো অপূর্ণ থাকাটা কি খুব জরুরি। ঈদের দিন সকালে মেয়ের হাতে একটা সুন্দর শাড়ি তুলে দিয়েছি আমি। মা খুব বেশি শাড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন। এমনটাও তো হতে পারতো, তাই না? খুব কি অসুবিধা হতো এমনটা হলে? একদিন আমিও বড় হব, আমার পক্ষে একসাথে গোটা 10 শাড়ি কেনাও কোনো ব্যাপার হবে না। তবে এখন এই ইচ্ছেটা থাকবে না, কৈশোর আবেগ থাকবে না, মায়ের হাসিতে তৃপ্তি খোঁজার সময় হবে না। ভীষণ ব্যস্ত থাকবো আমি। সারাদিন কাজের পর ঘরে ফিরে বড্ড ক্লান্ত। মায়ের সাথে 2-4 মিনিট কথা বলার সময়ও নেই। কেন? আমি কৈশোরকালে ছেড়ে এসেছি, এখন এসব আবেগ আমার জন্য মানানসই সত্যি কি মানানসই নয়? উদ্দেশ্যহীনভাবে সাইকেল চালিয়ে যাচ্ছি, গন্তব্য নির্ধারিত, বাড়িতে ফিরছি, তবুও উদাসীনতা। সাইকেল রেখে রুমে চলে এলাম, একটু ঘুমাতে চাই। বিছানায় শরীর এলিয়ে দিলাম। শান্তিতে ঘুম না এলেও শান্তিতে ঘুম চলে এলো। ঘুম থেকে উঠতে উঠতে বেলা 11টা। মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। রুম থেকে বের হয়ে দেখলাম মা থালা হাতে কোথাও যাচ্ছে। মা, কোথায় যাচ্ছ তুমি? এই তো তিন্নিদের বাড়িতে যাব, এই প্লেটটা। আমার কাছে দাও, দিয়ে আসছি। মা মুচকি হেসে থালাটা আমার কাছে দিলেন। মায়ের একটা কথা ভীষণ দাগ কেটেছে মনে। তিন্নিদের বাড়ি মানুষ না থাকলেও তার নামটা থেকে যায়, হয়তো স্মৃতিতে, নয়তো ভালোবাসায়। ধীরে পায়ে হেঁটে ওদের বাড়িতে চলে গেলাম। দরজায় কড়া নাড়তে যাব, এমন সময় নজরে এলো ঘরের ভেতরে একটা লোক কাকি মায়ের হাতে ধরে আছে। জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে স্থানান্তর দিচ্ছে। হঠাৎই কাকিমা লোকটিকে জড়িয়ে ধরলেন। এসব দেখতেই ভালো লাগছে না, তাই এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লাম। কে? আমি বাদশা, মা আপনার কাছে পাঠিয়েছে। কাকিমা দরজা খুললেন। আমার হাতে থেকে প্লেটটা নিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বললেন, ভাই এটা নিয়ে রাখ। লোকটা এগিয়ে এসে প্লেট নিল, তারপর ভেতরের দিকে চলে গেল। এটাই তাহলে কাকিমার সেই ভার। সারা জীবন খোঁজ নেয় না, এখন সহানুভূতি দেখাতে এসেছে। এ ধরনের লোক একদম পছন্দ নয় আমার। ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে আসতে কারোর হাসির শব্দ কানে এলো। এই শোক পুরীতে কে আসছে? চারিদিকে অন্ধকার, কি করে সমাধান হবে সব কিছু? বাড়িতে ফিরে মায়ের কাছে গেলাম। মায়ের সাথে সময় কাটালে হয়তো একটু ভালো লাগবে। মা তখন রান্নার আয়োজন করতে ব্যস্ত। ইফতারে কি কি তৈরি করবে, রাতে কি রান্না করবে, সব কিছু গুছিয়ে রাখছে। মা, দাদির না হয় বয়স হয়েছে, কিন্তু ফুফু তো তোমাকে সাহায্য করতে পারে। এই প্লেটটা দিতে। তা অবশ্য পারে, তবে কাজ করতে গেলে নিজের ইচ্ছে থাকতে হয়। জোর করে কাউকে দায়িত্ববোধ বা সহমর্মিতা শেখানো যায় না। তুমি কিছু বলো না কেন? কিছু বলার নেই রে বাবা। যখন আমি অবিবাহিত ছিলাম তখন কোনো কাজ করতাম না। ভাবি মা এরা কাজ করতো, আর আমি শুধু শুয়ে বসে দিন পার করতাম। মনে করতে পারিস এটা আমার কর্মফল। তুমি এত গম্ভীর হয়ে কথা বলছো কেন? কিছু না, তুই যা, এখন বিরক্তি করিস না, আমাকে কাজ করতে দে। অগত্য রুমে চলে এলাম। কিছু ভালো লাগছে না, বিছানায় শুয়ে রইলাম। জহরের আজান দিতে বেশি বাকি নেই। গোসল করতে হবে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। শরীরের সব শক্তি যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। 7-5 চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠতে উঠতে বেলা 3টা। তড়িঘড়ি করে গোসল সেজে নামাজ পড়ে নিলাম। তারপর শার্টের বোতাম লাগতে লাগতে ঘর থেকে বেরিয়ে এলাম। এখন 2টা কাজ। আমার জসিম কাকার সাথে দেখা করতে যাব, আর মানিকদের বাড়িতে। মানিকের বাবা আজ বাড়িতে আছে। একটু আগে মাম্মিক
কল দিয়ে জানালো বাবার সাথে কথা বলতে হলে আমাদের বাড়িতে চলে আয়। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূরে, সাইকেলে যেতেও 20 মিনিটের মতো সময় লাগে। মানিক আমাকে 4টার মধ্যে যেতে বলেছিল, কিন্তু আমার বড্ড দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ পড়লাম আর এখন সাইকেল চালাচ্ছি। মানিকদের বাড়িতে পৌঁছে দেখলাম ওর বাবা সোফায় বসে আছে। কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। কি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। ওনার কথা মতো সোফাতে বসলাম। আঙ্কেল হাতে কয়েকটা কাগজ নিয়ে গম্ভীর হয়ে সেদিকে তাকিয়ে আছেন। তা বাচ্চা বাবা কি মনে করে আসলে? তোমাকে তো তেমন দেখা চায় না এদিকে। মানিকের কাছ থেকে সাজেশন নিতে এসেছি, এমনি তেমন আশা হয় না। তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তারপর রোজা থাকতে হয়। তা অবশ্য ঠিক। তাছাড়া আমাদের বাড়িটা এলাকার শেষ প্রান্তে, আসা যাওয়ার পথে হলেও তাও আসতে পারতে। একটা কথা চিন্তা করব, হ্যাঁ নিশ্চয়ই। আপনার কি করে খুনের অপরাধীকে খুঁজে বের করেন? প্রতিটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করতে হয়। কি কি বিষয় গভীরভাবে লক্ষ্য রাখতে হয়? এই কাজ কার কি লাভ হতে পারে, কেন তাকে খুন করা হলো, প্রতিটি সূত্র মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাও। সবথেকে বড় বিষয় হলো সন্দেহকারীকে নজরবন্দি করে রাখা, তার প্রতি মুহূর্তের আপডেট জোগাড় করা, কোথায় কি করছে, খুন হওয়ার পর কার মনোভাব কেমন ইত্যাদি। মনে রাখতে হবে সব অপরাধী কোনো না কোনো ভুল নিশ্চয় করে। তোমার কাজ হলো সেই ভুলটাকে খুঁজে বের করা। আমাদের বাড়ির কাছে একটা বাচ্চা মেয়ে মারা গেছে, ওর কেসটা কতদূর এগিয়েছে? খোঁজ চলছে, তবে এখনো কিছু পাওনি যায়নি। ও আচ্ছা, আমি তাহলে এখন যাই, পরে আবার আসবো। আচ্ছা। মানিকের বাবা কী সব কাজ করছে, আমার যাওয়ায় তেমন গুরুত্ব দিল না। কথা শেষ করে নিজের মনে কাজ করছে, কোথায় ভাবলাম ইফতারি করে যেতে বলবে আমাকে। ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সাইকেলে বসে মনে মনে সন্দেহজনক লোকের তালিকা বানাচ্ছি। তালিকার প্রথম নাম ফুপু। ফুপু যেভাবে সেদিন আমার থেকে কাছে চুরি টুকরোগুলো নিয়ে নষ্ট করে ফেললো, এরপর তাকে আর বিশ্বাস হয় না। দ্বিতীয়জন হলো জসিম, কাকাদের বাড়িতে দেখা সে নতুন কাকা। এই দুজন লোকের বাইরে আপাতত আর কেউ সন্দেহজনক নেই। এখন থেকে এদের ওপর কড়া নজর রাখতে হবে। দরকার হলে কয়েকদিন পড়তে যাব না, তবুও কড়া নজরে রাখবো। এদের প্রকৃতির টানে সাইকেল থামিয়ে ঝোপের আড়ালে চলে গেলাম। ঝোপের আড়ালে গিয়ে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। নতুন কাকা আমার থেকে বেশ হাত দূরে দাঁড়িয়ে আছে, তার সাথে আরও একজন লোক দাঁড়িয়ে আছে। সন্দেহ হলো, আস্তে আস্তে পা টিপে টিপে ওদের কাছে গেলাম। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনতে চেষ্টা করলাম। দুজন একে উপরের সাথে কথা বলছে। আপনি সময় মতো সবকিছু সামলে নিতে পারবেন তো? যাই তুমি চিন্তা করো না, সবকিছু ভেবে রেখেছি। বলেন, জায়গাটা দারুণ। এখানে খুব সুন্দর শপিং মল হবে। জায়গায় মালিকের সাথে কথা বলতে হবে। তবে আমি বেশি সময় দিতে পারবো না। আমার ভাগ্নি মারা গেছে 2 দিন আগে, এখন আপাকে সময় দেওয়া জরুরি। হ্যাঁ ঠিকই, চলেন এখন ফিরে যাই। ওনারা চলে গেলেন। ভেবেছিলাম কি না কি কথা বলছে, কিন্তু এদের কথোপকথন শুনে মনে হলো আমি ভুল। তবে এই লোকের ব্যাপারে আমার সব কিছু জানতে হবে। কাকিমা কতটা বলবেন জানি না, তবে জসিম কাকা যতটুকু জানে আশা করি সবটা বলে দিবেন। সচরাচর এই সময় খেতে কাজ করতেন জসিম চাচা, কিন্তু এখন কোথায় আছে বলতে পারবো না। তবে খেতে গিয়ে দেখায় বুদ্ধিমানের কাজ হবে। প্রচণ্ড রোদ চারিদিকে, এত রোদের ভিতরেও জসিম কাকা কাজ করেছে। রাস্তার পাশে সাইকেল রেখে হেঁটে হেঁটে ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম বাবা, কিছু বলবে? আমি কাকার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। দুজন কাকা কোমরের পেছে রাখা গামছাটা খুলে গায়ের ঘাম মুছতে লাগলেন। কাকা একটু পানি খেয়ে নিন, এত রোদে কাজ করেন কেন? আপনাদের বাড়িতে এই নতুন লোকটা কে? তিন্নির মায়ের গ্রামের লোক, এলাকার নাকি কী সব শপিং মল করবে তাই এসেছে। লোকটা থাকার জায়গা ছিল না বলে আমাদের বাড়িতে থাকতে রেখেছি।
কদিন ধরে আছেন উনি? তারপরে মাসখানেক। এতদিনে একবার চোখে পড়লো না আমার। সিরাজুল ভাই কেমন ঘর থেকে বের হয় না, সারাদিন কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল এইসব নিয়ে কাজ করে। তবে লোকটা বেশ ভালো, মিশুকে ধরনের। আচ্ছা কাকা, আমি তাহলে এখন গেলাম, পরে আসবো। আচ্ছা বাবা, আমার ফুলের মতো মেয়েটার সাথে কে এমন করলো? এখনও জানি না, তবে খুঁজে বের করবো ইনশাল্লাহ। আপনি এই অবস্থা কাজ করছেন কেন? বাড়িতে থাকতে পারতেন। কাজ করে নিজেকে ব্যস্ত রাখি, বাড়িতে গেলে কলিজা ছিঁড়ে যায় আমার। কথা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। রোজা রেখে শেষ বিকালে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে আমার। অন্যদিকে জসিম কাকা মাঠে কাজ করছে। পৃথিবীর মানুষগুলো কত অদ্ভুত। বাড়ি ফেরার পথে তামিম ভাইয়ের সাথে দেখা। এলাকার বড় ভাই আমাকে দেখে ডাক দিলেন। বাদশা, এদিকে শোন। জি ভাইয়া, বলেন। রমজানের শেষ 10 দিনের জন্য একটা পরিকল্পনা করেছি, তোকেও আমাদের সাথে থাকতে হবে। কি পরিকল্পনা ভাই? কি? ইফতারে দোকান দেব, তুই হবি আমাদের দোকানদার। বুঝতে পারলাম না। আরে পাগল, এদিকে আয়, রাস্তার উপর দাঁড়িয়ে সব কথা বলতে নেই। না, এবার বলো, আমার অনেক কাজ আছে। ওরে আমার কাজের ছেলে রে, আসল কথা বলি, আমরা বন্ধুরা এবং গ্রামের কয়েকজন মিলে শেষ 10 রমজান সকলের জন্য ইফতারের ব্যবস্থা করব। তোদের মতো কয়েকজন বাচ্চা ছেলে লাগবে আমাদের। আচ্ছা, ভালো উদ্যোগ। তাই এসব ইফতারের টাকা কোথায় পাবে? লোকজনকে কিনে খেতে হলে তেমন কেউ আসবে না। কোনো টাকা পয়সার ব্যাপার নেই, ফ্রিতে এসব বিক্রি করব আমরা। স্বেচ্ছায় কাজ করতে হবে সবাইকে, কোনো প্রকার পারিশ্রমিক নেই। তুই রাজি থাকলে জানাবি, কেমন? আচ্ছা ভাই, বাড়িতে কথা বলে জানাবো। তবে জানো তো, মূল্যবান কিছু আদান প্রদান না হলে ক্রয় বিক্রয় হয় না। পণ্ডিত হয়েছে একটা। আচ্ছা ঠিক আছে, কালকের ভিতর জানাবি কিন্তু। ভাইকে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। বাড়িতে গিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। ইচ্ছে ছিল তিন্নিদের বাড়িতে গিয়ে ওই লোকটার খোঁজ নিব। জসিম কাকা কি যেন বলেছিল লোকটার নাম। ও হ্যাঁ, মনে পড়েছে, সিরাজুল। মায়ের ডাকে ঘুম ভাঙলো। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে এসেছে। আমার হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে মা বললেন, এইটা তিন্নির মাকে দিয়াই, বেচারি আজ রোজা ছিল। মায়ের হাত থেকে বক্সটা নিয়ে ওদের বাড়িতে গেলাম। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। দরজায় কয়েকবার কড়া নাড়লাম, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। অগত্যা দরজা ঠেলে ঘরের ভিতর চলে গেলাম। কাকি মা ভিতরের পুকুরের কী সব ধুচ্ছিল। আমাকে দেখে বলে উঠল, কি মনে করে আসলে তুমি? এই তো মা, তোমাকে এটা দিতে বললো। আচ্ছা একটু দাঁড়াও, আর ব্যস্ত হলে ঘরে গিয়ে টেবিলের উপর রেখে দাও। হাতের কাজ শেষ না করে উঠতে পারছি না। 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতে এমন অসুবিধা ছিল না। তবে সিরাজুল কাকার দরজাটা দেখার খুব ইচ্ছে হলো। তাই তড়িঘড়ি করে ঘরের ভিতর চলে এলাম। কোনটা সিরাজুল কাকার ঘর ঠিক জানি না, তবে রান্নাঘরের পাশের ঘরটা ওনার মনে হলো। উঁকি দিয়ে দেখলাম আলনার উপর একটা শার্ট পরে আছে। এই শার্টটা উনি আগের দিন পরেছিলেন। ব্যাস, শতভাগ নিশ্চিত হয়ে গেলাম এটা ওনার ঘর। ঘরটা একদম পরিপাটি করে সাজানো, খুঁজে দেখার মতো কিছু নেই। হতাশ হয়ে ফিরে আসছিলাম, এমন সময় মনে হলো একটু খুঁজে দেখি। সবসময় যে সব কিছু লুকিয়ে রাখতে হবে এমনটা নয়। লুকিয়ে রাখার জন্য মানুষের চোখের সামনে সবথেকে নিরাপদ জায়গা, কারো সন্দেহ হয় না। আলনার কাছে গিয়ে কয়েকটা শার্ট প্যান্টের পকেটে খুঁজে দেখলাম একটা প্যান্টের পকেটে একটা কানের দুল পেলাম। হ্যাঁ, আমি নিশ্চিত এটা তিন্নির কানের দুল। জসিম কাকা যেদিন তিন্নিকে এই কানের দুল জোড়া দিয়েছিলেন, সেদিন তিন্নি আমাকে দেখিয়েছিলেন। সেদিন খাটের ওপর বসে মোবাইলে কার্টুন দেখেছি। তিন্নি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এলো। এই বাদশা ভাই, তুমি এই বয়সে কার্টুন দেখো? তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই আপু। এই দেখো, ছেলে আমাকে কানের দুল বানিয়ে দিয়েছে। সোনার নাকি? হয়, তবে সোনা রূপা মেশানো। এই যে সাদা সাদা বলগুলো, এগুলোর উপর। বাবারে, তুই কত পেকেছিস, হারিয়ে ফেলবি। কাকিমায়ের কাছে দিয়ে আয়। আমি পেকে গেছি আর তুমি কাঁচা রয়ে গেছো?
তিন্নি দৌড়ে চলে গেল। আমি কার্টুন দেখায় মন দিলাম। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলাম। চোখের কোণে পানি জমেছে। কানের দুলটা জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে এলাম। কে কখন চলে আসে বলা যায় না। তবে সিরাজুল কাকা যে বলল বাড়িতে আসবে, তাহলে এখন ঘরে নেই কেন? লোকটার ঘর আরও খুঁজতে হবে, পরে সময় করে আসবো। ঢুকতেই দাদি ডাক দিল। হ্যাঁ রে বাদশা, ফুফুকে একটু ডাক দে তো, মেয়েটা হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। যদিও দাদির কথা রাগ হলো, তবুও ওনাকে বুঝতে দিলাম না। ফুপুর ঘরে দরজা লাগানো, আস্তে করে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ফুপু একটা কানের দুল হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো করে কানের দুলটা লক্ষ্য করলাম। কি এত তিন্নির কানের দুলের এক অংশ। সত্যি বলতে এমন অদ্ভুত কানের দুল অন্য কারোর কাছে দেখিনি আগে পরে, তাই এত নিশ্চিত হয়ে বলতে পারছি এটা তিন্নির। তাহলে ফুপু এই খুনের সাথে জড়িত, নাকি ফুপু নিজেই খুনি? এই কেমন অদ্ভুত মায়াজাল। পিছন ফিরে আমাকে দেখে ফুপু চমকে উঠল। তড়িঘড়ি করে কানের দুলটা লুকিয়ে রাগী গলায় বললেন, এ কি, এখানে কি করিস তুই? দাদি আপনাকে ডাক। আচ্ছা ঠিক আছে, আসছি, তুই যা। ফুপুর ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেলাম। মা তখন বড্ড ব্যস্ত। মা, একটা কথা ছিল। তুই কি কাজের সময় ছাড়া অন্য সময় দেখিস না? আচ্ছা তাড়াতাড়ি বল, কি বলতে চাস? তামিম ভাইরা সকালে মিলে ইফতার বিলি করবে, আমাকেও ওদের সাথে থাকতে বলেছে, তাই তোমাকে জানালাম। ভালো কাজে যোগ দিতে চাইছো, আমার কোনো আপত্তি নেই, তবে তোমার আব্বুর কাছে বলে নিও। ঠিক আছে। এক দৌড়ে মসজিদে চলে গেলাম। একটু হলে ইফতার শুরু হয়ে যেত। নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখালাম আব্বু সোফায় বসে আছে। সালাম আলাইকুম আব্বা, একটা কথা ছিল। ওয়ালাইকুম সালাম, বলো কি বলবে? তামিম ভাইরা ইফতার বিলি করবে, আমিও ওদের সাথে কাজ করতে চাই। হ্যাঁ, তামিমও কথাটা বলেছে আমাকে। ঠিক আছে, করতে পারো, তবে অতিরিক্ত রোদে ঘুরে শরীর খারাপ করবে না। ঠিক আছে। রাতের খাওয়া শেষ করে পড়তে বসেছি। বেশ খুশি খুশি লাগছে। তামিম ভাইদের সাথে কাজ করার অনুমতি দিয়েছে আব্বা। তবে এক অদ্ভুত চিন্তা ভর করে আসছে মাথায়। ফুপুর কাছে এই কানের দুল কি করে আসলো? তাহলে কি ওরা দুজন মিলে ছোট হিন্নিকে খুন করেছে? ছোট থেকে ফুপুকে দেখে আসছি, উনি বদরাগী, একগুঁয়ে, সম্ভব হলে মনের দিক থেকে বেশ নরম। ছোট বাচ্চাদের খুব ভালোবাসে। তাছাড়া খুনের মতো এত বড় অপরাধ করতে সাহস করব না। তবুও ফুপুকে সব থেকে বেশি সন্দেহ হয় আমার। বইয়ের পাতায় আঁকি বুকি কেটেছে চলেছি, পড়তে ইচ্ছে করছে না। ঈদের আগে আর বই নিয়ে বসা হবে না, তাই বাধ্য হয়ে পড়তে হচ্ছে। সারাদিনের কাজ শেষে বই পড়া, খুনিদের খোঁজ করা আমার শরীরে এতটা পেরে উঠবে না, তাই আজ একটু বেশি করে পড়ে রাখবো। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। ক্লান্তি অনেকটা দূর হয়ে গেল। অনেক রাত পর্যন্ত পড়েছি। ঘড়িতে তখন প্রায় 3টা বাজে। সেহরি খেয়ে আসলাম মাত্র, শুয়ে পড়বো এমন সময় মা ডাকতে এলেন। মাত্র খাওয়া শেষ করলাম মা, তুমি গিয়ে খেয়ে নাও। রোজ তুই একা একা খেয়ে নিস কেন রে? আমাদেরও তো ডাকতে পারিস। এরপর থেকে ডাকবো। সারা রাত পড়েছি, খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি একা একা। এখন শান্তিতে ঘুমাতে দাও। সেহরি খেয়ে ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখলাম তিন্নি আমাকে ডাকছে। এই যে বাদশা ভাই, এত বেলা করে ঘুমাচ্ছ কেন? তোর কি সব কিছুতে সমস্যা? ভাইয়া, জি বল। জানো, আমার গোলাপ ফুল খুব পছন্দ। তুমি আমার বাড়ির পাশে গোলাপের চারা লাগিয়ে দিবে? আমার ঘুম নষ্ট করে উনি গোলাপ গাছ লাগাতে এসেছে। একটু দিলে কি হয় শুনি, আমি তো বাচ্চা মেয়ে। তিন্নি গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। কিছু একটা বলতে যাবে, এর মধ্যে কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এত সময় মনে হচ্ছিল তিন্নি জীবিত, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির গ্লাস হাতে নিয়ে মনে পড়ল আমি রোজা।
চারিদিকে তাকিয়ে দেখলাম পৃথিবী আলোয় ভরে গেছে। অগত্য গ্লাসটা জায়গায় মতো রেখে দিলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। গোলাপ চারা খুঁজতে বেরোলাম। পকেটে 100 টাকার একটা নোট পড়ে আছে। খুচরো টাকাগুলো দিয়ে একটা নোট বানিয়েছি, না হলে খরচ হয়ে যায় টাকাগুলো। একটা বিশেষ কাজের জন্য রেখেছি, না হলে বাজার থেকে গাছ কিনে আনতাম। গোলাপ গাছ জোগাড় করতে তেমন সমস্যা হলো না। সবুজদের বাড়িতে নানান ফুলের গাছ আছে, ওদের বাড়ি থেকে 4টা ডাল নিয়ে এসেছি। এগুলো মাটিতে পুঁতে দিয়ে একটু যত্ন করলেই হবে। কবরের এক পাশে সারি দিয়ে গাছগুলো লাগাবো। বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে তিন্নির কবরের কাছে গেলাম। তিনি কবর অনেকটা বাগানের ভিতরে। সকলে রাস্তার পাশে কবর দিতে বলেছিল, কিন্তু তিন্নির মায়ের ইচ্ছে তিনি সবসময় মেয়েকে চোখের সামনে দেখতে চায়। তাই বাধ্য হয়ে তিন্নিদের বাড়ির পাশে কবর দেওয়া হয়েছে। গাছপালার সংখ্যা বেশি হওয়ার অনেকটা বাগানের মতো দেখায়। কবরের পাশে গিয়ে মাটিতে 2 কোপ দিতে না দিতে সিরাজুল কাকা সেখানে হাজির হলেন। রাগী গলায় বললেন, এ কি, তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন? আসলে কাকা, গোলাপ গাছ লাগাতে এসেছিলাম। কবরের উপর গাছ লাগিয়ে কি হবে? এসব কুসংস্কার কোথায় পেলে? তেমন কিছু না, রাতে স্বপ্ন দেখেছি তিনি আমাকে গোলাপ গাছ লাগাতে বলেছে, তাই এসেছিলাম। এসব কুসংস্কার কোথায় পাও বলো তো? এই ছেলে, তোমার এখানে এসব গাছ লাগানো চলবে না, যাও এখান থেকে। অদ্ভুত তো, আপনার সমস্যা কি? কোনো সমস্যা নেই, কবর খোঁড়াখুড়ি করছিলে তাই বললাম। কবর খুঁড়ছিস না, এটা পাশে লাগাবো। সিরাজুল কাকা বেশ ভালো মতো জায়গাগুলো দেখে নিলেন, তারপর চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইল। গাছ লাগানো শেষ করে বাড়িতে ফিরলাম। সিরাজুল কাকার ব্যবহার কেমন যেন লাগলো। আচ্ছা, কবরের ভিতর কিছু নেই তো? যেইভাবে হোক দেখতে হবে আমাকে। উনি কখন বাড়ি দিয়ে যায় সেই অপেক্ষা রইলাম। সকাল দিয়ে রাস্তার পাশে বসে আছি, কখন সিরাজুল বাড়ি দিয়ে বের হবে আর আমি আমার কাজ শেষ করব। বেলা 3টে নাগাদ উনি বের হলেন। ব্যাস, আর দেরি করলাম না। দৌড়ে তিনি কবরের কাছে চলে গেলাম। হাত দিয়ে কবরের মাটি সরাতে পলিথিনের প্যাকেটে কিছু জিনিস দেখতে পেলাম। সাদা রঙের গুঁড়ি। টিভিতে দেখেছি এগুলো ড্রাগস। আমি শতভাগ নিশ্চিত এগুলো এখানে সিরাজুল রেখেছি। তাহলে সিরাজুল মাদক চক্রের সাথে জড়িত। এই লোকটার সমস্যা আছে, আগে বুঝতে পেরেছিলাম। মাটি দিয়ে কবরটা ঢেকে দিলাম যাতে কেউ কিছু বুঝতে না পারে। এ কি বাচ্চা, তুই এখানে? আসলে কাকিমা গোলাপ লাগিয়েছে, ওগুলো পানি দিতে এসেছিলাম। এই ভর দুপুরবেলা পানি দিলে গাছ বাঁচবে না। আচ্ছা ভাই। কাকিমা এগিয়ে এলেন, কাছে এসে আমার গালে মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর নিজের মতো করে ঘরে চলে গেল। যাওয়ার আগে স্পষ্টভাবে দেখলাম ওনার চোখে পানি জমেছে। 4টার দিকে তামিম ভাইদের সাথে বের হলাম। সকলের বাড়িতে ঘুরে ঘুরে ইফতার বিলি করছি, একদম ফ্রিতে দান করছি। ব্যাপারটা এমন না, সকলের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ইফতার বুঝিয়ে দিচ্ছি, বিনিময়ে 5 টাকা দাম নিচ্ছি। মধ্যবিত্ত পরিবারের লোকদের মান অক্ষুণ্ণ রাখার জন্য এই পরিকল্পনা। জানি না কতটা সফল হতে পেরেছি। ইফতার বিলি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তামিম ভাইয়ের কাছে গিয়ে বললাম, তিন্নিদের বাড়িতে ইফতার দিয়ে আসি, আমাকে 2 প্যাকেট খাবার দিন। তোর বাড়ির জন্যও নিয়ে নে, অনেক বেঁচে গেছে, এগুলো শুধু শুধু নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। আমাদের সাথে ইফতারটা করে গেলেও পারতে। না ভাই, সমস্যা নেই, অন্য দিন করব, আজ একটু কাজ আছে আমার। তামিম ভাইয়ের থেকে প্যাকেটগুলো নিয়ে সাইকেলে উঠে বসলাম। ইফতারের বাহানায় তিন্নিদের বাড়িতে ঢুকতে হবে, বিনা কারণে বারবার ওই বাড়ি যাওয়া উচিত হবে না, তাহলে সিরাজুলের সন্দেহ হতে পারে। কিন্তু বিধি বাম গেটের কাছে সিরাজুলের সাথে দেখা। এই ছেলে, কোথায় যাচ্ছ? জসিম কাকাদের ইফতার দিতে। এদিকে দাও, আমি দিয়ে দিব। আচ্ছা নিন।
ওনার হাতে খাবারগুলো দিয়ে বাড়িতে চলে এলাম। নানান পথে খাবার দেখে সবাই খুব খুশি। ইফতার শেষে বাড়িতেই নামাজ শেষ করলাম। মায়ের মোবাইল নিয়ে মানিককে কল দিলাম। কি রে, এত রাতে কল? কি অবস্থা? সব ঠিক আছে তো? তোর এই প্রশ্ন করা সম্ভব কখনো যাবে না। তা সব কিছু ঠিক আছে। আব্বু কি সকালে বাড়িতে থাকবে? একে একে সব সূত্র মেলাতে লাগলাম। এখন পর্যন্ত তিন্নির খুনের আসল কারণ জানা যায়নি, তবে কে বা কারা খুন করতে পারে এ ব্যাপারে আমি বেশ নিশ্চিন্ত। ফুপু অথবা সিরাজুল দুজনে মিলিতভাবে নয়তো একা। এছাড়া অন্য কারোর খুনি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু খুনের কারণ কি হতে পারে? এতে সব কিছু মাঝে এক অদ্ভুত চিন্তা উদয় হলো। আমার কাকিমা খুন করেননি তো, আবার মায়ের হাবভাব খুব একটা ভালো লাগছে না। এই তো গতকাল দেখলাম ওনার ঘরবাড়ি খুব সুন্দর করে সাজানো গোছানো। যার মেয়ে মারা যায় তার কি সংসারের প্রতি এত খেয়াল করতে পারে? সেদিন সিরাজুল আর মায়ের ঘনিষ্ঠ দৃশ্য চোখের সামনে উঠল। যতদূর দেখেছি কাকি কখনো মায়ের সামনে আসেনি, বাইরের লোকের সাথে তেমন কথা বলে না। সেই মানুষ কি দূর সম্পর্কে ভাইকে জড়িয়ে ধরবে? ধোঁয়াশা কাটাতে গিয়ে আরও জড়িয়ে ফেললাম মনে হয়। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে এলো। বিছানায় পিঠ এলিয়ে দিলাম। রাতের খাবার খাওয়া হলো না আর। একেবারে সেহরির সময় উঠলাম। মা গরুর গোশত রান্না করেছে অনেক দিন পর। তৃপ্তি করে খাবার খেলাম। গরম ভাত, 2 টুকরো গোশত, 2 টুকরো আলু, সামান্য ঝোল, সাথে এক ফালি লেবু। আহা, সে যে কী স্বাদ বলে বোঝাতে পারবো। আগের মাসে ভিতরে 1-2 বার গরুর গোশতের সাথে দেখা মিলতো, কিন্তু আজ মনে হয় 7 মাস পরে গরুর গোশত খেলাম। বর্তমানে সব কিছুর দাম যেভাবে বাড়ছে, এমন চলে কিছুদিন পরে সব খাবারের নাম ভুলে যেতে হবে দরিদ্র এবং মধ্যবিত্তদের। সেহরির পরে ঘুম আসছিল না। অনেক সময় আকাশ পাতাল ভেবেছি। দেরি করে ঘুমানোর ফলে বেশ বেলা করে ঘুম ভাঙলো। তড়িঘড়ি করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। যে করে হোক মানিকের বাবার সাথে দেখা করতে হবে। আমি কি করে এতটা দায়িত্ব জ্ঞানহীন হলাম? আমার আরও আগে ঘুম দিয়ে ওঠা উচিত ছিল। গায়ের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে লাগলাম। পাশে মানিকের বাবা চলে না যান। ভাগ্য সহায় থাকায় ওনার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। বাচ্চা বাবা, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? এসো এসো, ভেতরে এসো, বসো। মানিক, বাচ্চাকে এক গ্লাস পানি দাও তো। মানিক পানি নিয়ে এলো। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে ফেললাম। তাড়াতাড়ি সাইকেল চালানোর ফলে অনেক হাঁপিয়ে গেছি, আর একটু হলে দম আটকে গেছিল আর কি। আঙ্কেল, একজন মাদক ব্যবসায়ীর সন্ধান পেয়েছি। মনে আছে আমাদের গ্রামে একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছিল? ওর কবরের ভিতর সাথে সাথে প্যাকেট লুকানো আছে। আমার মনে হচ্ছে ড্রাগস। তুমি কিভাবে জানলে এটা? আমি তিন্নি কবরের পাশে গোলাপ গাছ গেছিলাম, তখন সিরাজুল মামা তেড়ে এসেছিলেন। ওনাকে আমার এমনি সন্দেহ হয়, তাই পরে কিছুতে গেছিলাম কী ব্যাপার। তখন সামান্য কিছু মাটি সরাতে প্যাকেটগুলো বেরিয়ে গিয়েছিল। সমস্যা না করে আপনাকে জানাতে এসেছি। সাব্বাস, আমি এখনই ফোর্স নিয়ে কবর খোঁড়ার ব্যবস্থা করছি। তোমার ইনফরমেশন যদি সঠিক হয় তাহলে আজকেই ওনাকে গ্রেপ্তার করা হবে। তিন্নিকে কে মেরেছে কিছু জানতে পারলেন? এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, আমাদের সিনিয়র স্যারকে দিয়েছি, উনি ব্যাপারটা দেখছে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যেও। মানিকদের বাড়ি থেকে বেরিয়ে আসার মান নিয়ে দাঁড়িয়ে আছি। সাইকেল উঠবো এমন সময় মনে পড়লো আমি রোজা, কিন্তু কিছু সময় আগে 1 গ্লাস পানি সাবার করে দিয়েছি। হায় আল্লাহ, এখন কী হবে? নিজের ওপর প্রচণ্ড বিরক্ত লাগছে। এক মুহূর্তে মন খারাপ হয়ে গেছে। যদিও ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না, তবুও কিছু ভালো লাগছে না আমার। বাড়ি ফিরে চুপচাপ নিজের ঘরে চলে এলাম। কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই এখন। দাদি অনেকক্ষণ ধরে বাচ্চা বাচ্চা করে চলেছে। অবশেষে বিরক্ত হয়ে দাদির কাছে গেলাম। কি হয়েছে আপনার? এত ডাকাডাকি করছেন কেন? তিন্নির মাকে এই কাপড়গুলো দিয়ে আয়, তাড়াতাড়ি আসবে কিন্তু। এগুলো কিসের কাপড়?
কাঁথা সেলাই করবে। কি বলেন এসব? মেয়ে মারা গেছে 1 সপ্তাহ হলো না, এখন কাঁথা সেলাই করবে? এই পোলা সবসময় বেশি কথা বলে। আরে নিজে সেলাই করবে না? ওর এক দূর সম্পর্কের আত্মীয় এসেছে সকালে, সেই আমাকে বলেছে তাকে ছোটোখাটো কাজ দিতে, কাঁথা সেলাই করা, ঝুড়ি বোনা এসব। তাকে দিয়ে সেলাই করাবো। তুই 3 দিন মায়ের কাছে দিয়ে আসলেই হবে। ও আচ্ছা, দেন তাহলে যাচ্ছি আমি। মনে হচ্ছে দাদি সারা জীবনের সব শাড়ি আমার মাথার বোঝাই করে দিয়েছে। এত শাড়ি দিয়ে কোথায় সেলাই করবে উনি? টিন্নিদের বাড়িতে গিয়ে দেখলাম সত্যি একজন অল্প বয়সী মেয়ে এসেছে। সবুজ রঙের একটা 3 পিস পরা, ওড়না কপাল পর্যন্ত টেনে দেওয়া। আমাকে দেখে ওড়না দিয়ে মুখ ঢাকলো। আরে মাহমুদা, এই তো বাদশা, ওকে দেখে তোর মুখ ঢাকতে হবে না। জি আচ্ছা খালা। তা বাবা এ সময় কি মনে করে এলে? দাদি কাপড়গুলো দিয়ে পাঠালেন, উনি নাকি কাঁথা সেলাই করবেন। তা বেশ ভালোই করেছো। একটু কষ্ট করে কাপড়গুলো রান্নাঘরে মাচার উপর রেখে আসবে। সুযোগ নিজে থেকে আমার কাছে এসেছে। এই সুযোগে সিরাজুল আমার ঘরটা দেখতে হবে। কাপড়গুলো মাচার উপর রেখে সিরাজুলের ঘরের ভেতরে চলে গেলাম। কপাল ভালো, ঘরের কেউ নেই। শার্টের পকেট হাতিয়ে কিছু পেলাম না। বালিশ সরিয়ে দেখলাম, কিন্তু সেখানেও কিছু নেই। হতাশ হয়ে ফিরে আসছিলাম। দরজা পর্যন্ত আসার পরে মনে হলো বিছানার চাদর উল্টে দেখলে কেমন হয়। বিছানা চাদর উল্টাতে নজর হলো একটা কাচের চুড়ি। হ্যাঁ, এটা সেই চুড়ির মতো যা তিন্নি লাশের জায়গায় পেয়েছিলাম, হয়তো সেগুলোর একটা। তার মানে আমার সন্দেহ ঠিক, সিরাজুল তিন্নিকে খুন করেছে। কিন্তু কেন? কারণ না জেনে ওকে খুনির বলা যাবে না। সিরাজুল বেশ ধূর্ত। চুড়িটা নিজের কাছে লুকিয়ে দরজা পর্যন্ত আসলে সিরাজুল মামার সাথে দেখা। তুই ঘরের ভিতর কি করছিস? কাকিমা কাপড় রাখতে পাঠিয়েছি, ওই যে কাপড়। সিরাজুল উকি দিয়ে কাপড়গুলো দেখলো, তারপর নিজের ঘরে চলে গেল। ভাগ্যিস আমাকে ওনার ঘরে দেখেননি। দু পায়ে হেঁটে বাড়ি ফিরে আসলাম। মিনিট 5 পর শুনলাম তিন্নিদের বাড়িতে পুলিশ এসেছে। তিন্নির কবর খুঁড়ে নানান জিনিস উদ্ধার হইল, ড্রাগসের প্যাকেট, সোনার মুদ্রা, গহনা। পুলিশ সিরাজুল মামাকে ধরে নিয়ে গেলেন। যদিও সিরাজুল স্বীকার করেননি এসব তার জিনিস, তবুও পুলিশ তাকে নিয়ে গেল। জিজ্ঞাসাবাদ করার পর আদালতে নির্দোষ প্রমাণ হলে ছাড়া পাবে, নয়তো জেলের ভিতরে থাকতে হবে। ব্যাপারটা খুব দ্রুত ঘটে গেল। তিন্নিকে মারার ব্যাপারে কোনো কথা হলো না। পুলিশের কাজে প্রচণ্ড বিরক্ত লাগলো। কোথাও সব কিছু ক্লিয়ার করে তারপর ওনাকে নিয়ে যাবে, কিন্তু না, আসলো মাদকদ্রব্য পেল আর ধরে নিয়ে গেল। বিরক্তিকর। সিরাজুল যাওয়ার পর কাকিমা কি গম্ভীর হয়ে বসে আছে। কখনো খেতে কাকাকে কল দেওয়া হয়েছে, কিন্তু কেন আসলেন না বুঝতে পারলাম না। এদিকে ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে ফুপু দৌড়ে এলো, আমার হাত ধরে ওনার ঘরে নিয়ে যেতে বলল। বাদশা, এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। আমি চুপচাপ ফুপুর সাথে যেতে লাগলাম। ফুপু আমাকে ওনার ঘরে নিয়ে এলেন। খাটের ওপর বসতে বসতে বললেন, তিন্নিদের বাড়িতে কি হয়েছে রে? চিৎকার চেঁচেমেচি শুনলাম। কি হয়েছে আপনি জানেন না? না, আমি ঘুমিয়েছিলাম, চিল্লাপাল্লা শুনে উঠেছিলাম, কিন্তু বাইরে যাইনি। বলতো কি হয়েছে? সিরাজুল মামাকে পুলিশে ধরে নিয়ে গেছে। উনি মাদকসের চক্রের সাথে জড়িত ছিলেন। তিন্নি কবরের ভেতরে ট্রাকসহ নানান জিনিস পাওয়া গেছে সেজন্য। ফুপুর মুখটা মলিন হয়ে গেল, ব্যস্ত গলায় বললেন, এইসব জিনিস সিরাজুল রেখেছে, তার কি প্রমাণ আছে? উনি তো খুব ভালো মানুষ। উনি ভালো মানুষ না ছাই। আমি সেদিন গোলাপ গাছ লাগাতে গেলে আমার দিকে তেড়ে এসেছিল কবরে এসে, পাশেও ঘেঁষতে দেয়নি আমাকে। আমি নিশ্চিত উনি এই কাজ করেছেন। পুলিশ কি ওনাকে ছাড়বে না? তা জানি না, তবে তুমিও জেলে যেতে পারো। তিন্নির কানের দুল আমি তোমার কাছে দেখেছি। কোনটা তিতলির কানের দুল? ওই যে সোনা রূপা মিশিয়ে বানানো কানের দুলটা, যার একটা আছে তোমার কাছে। ফুপু হকচকিয়ে গেলেন।
ঘরের পরিবেশ ঠান্ডা হলেও ফুপুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। বাম হাত দিয়ে কপালের ঘাম মুছে ফেলে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে মনে হয়। মিনিট দুয়েক চুপ থাকার পরে বলে উঠলেন, এটা যে তিতলির কানের দুল, তোকে কে বলেছে? এটা আমাকে আমার বন্ধু দিয়েছে। সিরাজুল মামা তোমার বন্ধু নাকি? মানে কি বলতে চাইছিস তুই? তুই মিথ্যে বলবি না একদম। ফুপু, এই কানের দুল জোড়ার একটা সিরাজুল কাকার কাছে দেখেছি আমি। আপনি অযথা সময় নষ্ট করেছেন। হয়তো আপনিও সিরাজুল মামার সাথে কোনো জড়িত, নয়তো অন্য ব্যাপারে আছে। সময়ের সাথে কথা বলে পরিষ্কার হয়ে যাবে। ফুপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তিন্নির মাকে কিছু কথা জিজ্ঞাসা করতে হবে। খুনিকে পাওয়া গেলেও খুনির কারণ এখনও জানা যায়নি। বাড়িতে দিয়ে বের হতে যাব এমন সময় মা ডাক দিলেন, বাচ্চা, তোর সাথে কে যেন কথা বলবে, এই নে মোবাইল। মোবাইল কানে ধরতে ওপাশ থেকে মানিকের বাবা গলা শোনা গেল। বাচ্চা এই সিরাজুল মাদক চক্রের সাথে জড়িত, এছাড়া চুরি বাটপাড়ি এসব অপরাধও স্বীকার করে নিয়েছে, কিন্তু কিছুতেই তিন্নির খুনের ব্যাপারটা মানতে চাচ্ছে না। তার বক্তব্য তিন্নিকে সে খুন করেনি। আঙ্কেল, উনি মিথ্যা বলছেন, আমি নিশ্চিত। না বাবা, সিরাজুল মিথ্যা বলছে না। এতদিন এসব লোক দেখে আসছি, কে মিথ্যা বলে কি কে সত্যি বলে আমরা বুঝি। তবে তুমি চিন্তা করো না, তিন্নির খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আঙ্কেল কল কেটে দিলেন। আমি হতাশ হয়ে সোফায় বসে রইলাম। সত্যি কি আমি তিন্নির খুনিকে খুঁজে বের করতে পারবো না? পুলিশ যেভাবে এগোচ্ছে তাতে তিন্নির কেস সমাধান হতে অনেক সময় লাগবে। তাছাড়া প্রতিদিন এমন হাজার হাজার ঘটনা ঘটে, কোনটা রেখে কোনটা সমাধান করবে? সময় তো লাগবেই। কিন্তু আমি কি করলাম? নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে ব্যর্থ হলাম আমি। যদিও সিরাজুল ধরা পড়েছে, তার অপরাধ স্বীকার করেছে, কিন্তু আমার উদ্দেশ্য সিরাজুলকে ধরিয়ে দেওয়া নয়, বরং আমি তিন্নির খুনিকে শাস্তি দিতে চেয়েছি। তবে কি এতদিনের পরিশ্রম এভাবে নষ্ট হয়ে যাবে? চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে রইলাম। কিছু সময় পর মনে হলো এখনও খুনিকে খুঁজে বের করে সম্ভব। আমাকে বসে থাকলে হবে না। বিকেলের দিকে ইফতারের বিলি করতে যেতে হবে, তাই দুপুরের আগে সব কাজ ছাড়তে হবে। যেখানে তিন্নির লাশ পড়ে ছিল সেই জায়গাটা আবার দেখতে হবে। এক দৌড়ে তিন্নিদের বাড়িতে চলে গেলাম। এক সময় ওদের বাড়িতে কাকিমা ছাড়া অন্য কেউ থাকে না, কিন্তু আজ নতুন আপু উঠানের এক কোণে বসে থাকা ছেলে করছে। আমাকে দেখেই বলে উঠল, কাঁথা এখনো শেষ হয়নি, সেলাই করা শেষ হলে দিয়ে আসবো। আমি কাঁথা নিতে আসিনি, কাকিমা কথা। খালা সকালে খালুর সাথে খেতে গেছে, কিছু লাগবে আমাকে বলতে পারেন। সমস্যা নেই, আমি পুকুর পাড়ে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। কথা শেষ করে পুকুরের ওপাশে চলে গেলাম। পুলিশ খুব ভালোভাবে সার্চ করেছে, এখানে তেমন কিছু পাইনি। মনে হয় না এখানে কিছু পাবো। তবুও নিজেকে সান্ত্বনা দেওয়া টন্নতন্ন করে খুঁজেও কিছু পেলাম না। আগেরবার মাঠের পাশে বড় গাছটার নিচে চুরির টুকরোগুলো পেয়েছিলাম। জায়গাটা এখান থেকে বেশ দূরে, সেখানে গেলে কিছু পেতে পারি। গাছের গোড়ায় বা তার আশেপাশে তেমন কিছু নেই। বেশ খানিকটা দূরে কিছু একটা রোদের আলোয় জ্বলজ্বল করেছে, সেদিকে এগিয়ে গেলাম। খুব কাছের জিনিস পেয়েছি মনে হয়। পাতার নিচে চাপা পড়েছিল। জিনিসটা সামান্য অংশের ওপর রোদ পড়েছে, তাতেই জ্বলজ্বল করছে। সত্য সূর্যের আলোর মতো হাজারো মেঘ চাপা দিয়ে তাতে আড়াল করা যায় না। পরে জিনিসটা হাতে নিয়ে মুচকি দিলাম। আমার কাজ শেষ। এখানে বাড়িতে ফিরে মানিকের বাবা কল দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। না, ওয়ালাইকুম আসসালাম বাবা, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি, তবে একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলো। সিরাজুল সহ সকলে নিয়ে একসাথে বসতে চাই। মনে হচ্ছে আমি কেসটা সমাধান করে ফেলেছি। কি বলো? আচ্ছা দেখছি কি করা যায়। তবে সিরাজুল এখন বাইরে যেতে পারবে না, তোমাকেই সবাইকে নিয়ে থানায় আসতে হবে। আচ্ছা, আমি ব্যবস্থা করছি।
ঠিক আছে, তাহলে ইফতার পরপরই চলে এসো, আমি স্যারকে বলে সব কিছু ব্যবস্থা করছি। মোবাইলটা রেখে মায়ের কাছে চলে গেলাম। মা তখন ঘরে শুয়ে আছে। মা, ভিতরে আসবো? হ্যাঁ আয়, কিছু বলবি? না, তেমন কিছু বলবো না। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। পাগল ছেলে আমার। মায়ের পাশে গিয়ে বসলাম, কিন্তু কিছু বলার আগে ফুপু ডাক দিলেন। বিরক্ত চোখে মায়ের দিকে তাকালাম। গিয়ে শুনে আয় কি বলে। তাছাড়া তেমন কিছু তো বলবি না আমাকে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ঘরের গিয়ে দেখলাম ফুপু বসে বসে কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে একদম। কিছু বলবেন আমাকে? হ্যাঁ, অনেক কিছু বলবো, তবে তোর কথা দিতে হবে এসব কিছু ভাইকে বলতে পারবি না কখনো, এমনকি বাড়িতে কাউকেও বলবি না। কি এমন কথা যে কাউকে বলতে পারবো না? বলছি। সন্ধে নেমেছে। বেশ কিছুক্ষণ আগে আমি আর তিন্নির মা বাবা অটো রিকশায় বসে আছি। বিকেলে ওনাদের সাথে অনেক কথা বলেছি। আর সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। রাত 8টা নাগাদ থানায় পৌঁছালাম। মানিকের বাবাসহ অনেকে আমার জন্য অপেক্ষা করছে। সিরাজুল গার্ডদের ভিতরে আছে। মানিকের বাবা আমাকে দেখে বললেন, এই তো চলে এসেছে, সময় নষ্ট না করে কাজের কথা বলো। জি চলুন। সকলে অপেক্ষা করছে, তাই পশ্চিমে পড়বে, সময় নষ্ট করলাম না। সিরাজুলকে একটা আংটি দেখিয়ে বললাম, এইটা কার আংটি? আমার। এটা তুমি কোথায় পেয়েছো? যেখানে তিন্নিকে খুন করা হয়েছে সেখানে। তাছাড়া আপনার বিবেচনার নিচে এই কাছের চুড়িটা পেয়েছি। এমন চুরির টুকরোগুলো তিন্নি লাশের আশেপাশে ছিল। এই ছেলে, মন গড়া কথা বলবে না। বললাম তো আমি কাউকে খুন করিনি। মিথ্যা কথা বলবে না একদম। কি প্রমাণ আছে তোমার কাছে? এই আংটিটা ভালো করে পরীক্ষা করলে বোঝা যাবে আপনি কতটা সত্যি বলেছেন। তাছাড়া আপনার সাথে কাটা জায়গাটা কেমন আছে এখন? কিসের কাটা জায়গা? চুরি ঢুকে হাত কেটে গিয়েছিল, ভুলে গেছেন নাকি? মিথ্যা বলবে না, আমার হাতে কোথাও হয়নি। হাবিলদার সাহেব, ওনার ডান হাতটা একটু দেখুন তো, কবজির নিচে চুরি ঢুকে গেছিল। হাবিলদার সাহেব সিরাজুলের হাত চেক করলেন। সত্যি কবজির নিচে জায়গাটা কাটা, এখনও বেশ কাঁচা রয়েছে। সকলে সিরাজুলের দিকে কড়া চোখে তাকালো। কি করে কি করে জানলে ওনার হাত ছুরিতে কেটে গেছে? ফুফু বলেছে। কি বলেছে তোমার ফুপু? জসিম কাকার প্রশ্নে ওনার দিকে তাকালাম। শান্ত গলায় গলায় বললাম, তাহলে প্রথম থেকেই বলতে হবে। আজ দুপুরে আমাকে ফুপু ডেকে নিয়ে গেছিল। সিরাজুলকে আমি পছন্দ করতাম। যেদিন উনি প্রথম তিন্নিদের বাড়িতে এসেছিলেন সেই দিন আমিও তিন্নিদের বাড়িতেই ছিলাম। প্রথম দেখায় ওনাকে ভালো লেগে যায় আমার। তারপর থেকেই ওদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেই। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম কেন আপনার ঈদের শাড়ির ঈদের আগে পরেছিলেন। যাই হোক, তারপর? যেদিন তিন্নি মারা গেল সেদিন ওনার নাম্বার নিয়েছি, ফেসবুকে অ্যাড হয়েছি, মানে সেদিন থেকে কথা বলা শুরু করেছি। আমি ওনাকে এই চুরির টুকরোগুলো ব্যাপারে বলেছিলাম। তুই আমাকে সন্দেহ করিস তাও জানিয়েছিলাম। আমার থেকে এসব কথা জানার পর সে বেশ ঘাবড়ে যায়। তোর সাথে আমার সম্পর্ক কেমন সেটা জানতে চাই। আমি বলেছিলাম যে আগে খুব ভালো সম্পর্ক ছিল, এখন তেমন ভালো না। তখন উনি আমাকে বুদ্ধি দিল চুরির টুকরোগুলো নষ্ট করে দেওয়ার জন্য। এগুলোর জন্যই নাকি আমি ফেঁসে যেতে পারি। আমিও বলদের মতো ওনার কথাই বিশ্বাস করে নিলাম। তারপর ঘটনা তো তুই জানিসই। আপনি যখন কিছু করেননি তাহলে কেন এগুলো নষ্ট করতে গেলেন? প্রমাণ ছিল, চুরিতে রক্ত লেগেছিল। জানিস বাদশা, সিরাজুলের ডান হাতের কবজির নিচে কেটে গেছে। কিছু ফুটে গেলে যেমন গর্ত হয় তেমন। আপনি কি জানলেন? হ্যাঁ হ্যাঁ, তুই যে কানের দুলটার কথা বলছিস না, ওই যে তিন্নির কানের দুল। সে ছাড়া অন্য কিছু জানেন? মনে আছে, সিরাজুলের কাছেও দেখেছিলাম। ঠিক ওইটাই আমাকে সিরাজুল দিয়েছিল। একটা দিয়ে বলেছিল যত্ন করে রাখতে, বিয়ে হলে অন্যটা দিবে, তখন কানে দিব। আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু এসব কথা তো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া অন্য কেউ এসব বিশ্বাস করবে না। আমার কাচের চুরির ব্যাপারটার প্রমাণ আছে। এসব কথা মেসেঞ্জারে বলেছিল। দাঁড়া, তোকে দেখাচ্ছি।
ফুফু আমাকে সব কিছু দেখালো। তারপর থেকে আমি নিশ্চিত এই সিরাজুল খুন করেছে তিন্নিকে, কিন্তু খুনের কারণটা জানতাম না। তাই বিকেলে কাকির মার কাছে গেছিলাম। ওয়ালাইকুম কাকিমা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে তুমি? কাকিমা, আপনার সোনা গহনা টাকা পয়সা কোথায় থাকে? কেন আলমারিতে থাকে? একটু গিয়ে দেখেন সব কিছু ঠিক আছে কিনা। আগে ঠিক থাকবে না কেন? থেকে তো দেখেন। কাকিমা, সেদিন কোনো গহনা খুঁজে পাইনি। এরপর দুয়ে দুয়ে 4 বানিয়ে ফেললাম। এই সিরাজুলকে চুরি করতে দেখে নিয়েছিলাম তিন্নি, সেজন্য ওকে মেরে ফেলেছে। আমার কথা সিরাজুল হা করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, পুচকে ছেলে, বেশ গোয়েন্দা হয়েছিস দেখি। তবে খুনের কারণ তুই ধরতে পারিসনি। আমার একটা নতুন কবর দরকার ছিল ড্রাগস রাখার জন্য, তাই ওকে খুন করেছি। উনি তাহলে নিজের দোষ স্বীকার করে নিলেন। যাই হোক, ধন্যবাদ। সিরাজুল হকচকিয়ে গেল। ভুলে এসব কি বলেছে ফেলেছে। পুলিশের একজন সিরাজুলের কাছে সব কিছু জিজ্ঞাসা করলো। কিছু সময় চুপ থাকার পর যখন দেখলো না বলে কোনো উপায় নেই, তখন সব ঘটনা বলতে আরম্ভ করলো। আমি এই শহরে এসেছি কয়েকটা বড় ঢিল নিয়ে। বিদেশ থেকে মাল আসবে। তিন্নির মাকেও বেশ আগে থেকে চিনতাম। ওদের ভালো মানুষই সম্পর্কে বেশ ধারণা ছিল আমার। কিন্তু এখানে ওদের থাকার পরিবেশ কেমন তা জানা ছিল না। সবকিছুর খোঁজ নিতে ওদের বাড়িতে এলাম। খোঁজ নেওয়ার পর দেখলাম এর থেকে ভালো আস্তানা আর হতে পারে না। এলাকার কারোর সাথে জসিমের বিরোধ নেই, ফলে কেউ সহজে আমাকে সন্দেহ করবে না। শপিং মলের বাহানা দিয়ে ওদের বাড়িতে থাকতে শুরু করলাম। এরপর বেশ কিছু মালামাল আদান প্রদান করেছি, কিন্তু কামনা আমাকে পেয়ে বসলো। সেদিন রাতে তিন্নি আর ওর মা ঘুমিয়েছিল। তিন্নির মায়ের শরীরে হাত দিতে গেলে ওই মেয়েটা দেখে ফেললো। পরের দিন আবার ড্রাগস লুকাতেই দেখে ফেললো, এমনকি চুরি করতেও দেখে নিয়েছিল। তাই ওকে সরানোর খুব দরকার ছিল আমার। মনে মনে ভাবলাম ওর কবরটাকে গোদাম বানিয়ে নেই। এরপর সুযোগ বুঝে ওকে মেরে ফেললাম। সিরাজুল ভাই তো ওমাকে বিশ্বাস করে নিজেদের বাড়িতে থাকতে দিয়েছিলাম। থাকা খাওয়া বাবদ কখনো একটা পয়সাও চাইনি। এই তার প্রতিদান? তুমি ওর মতো মানুষকে ভাই বলো না। সবার ভাই হওয়ার যোগ্যতা থাকে না। সিরাজুল অন্যদিকে তাকিয়ে আছে। এদের মতো লোকে লজ্জা অনুতাপ কিছু নেই। সেদিন কাকিমাকে সিরাজুলের জড়িয়ে ধরে বসেছিল। কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। হয়তো সত্যি সান্ত্বনা দিচ্ছিল। এখন এসব বললে জসিম কাকার মনে সন্দেহ ঢুকে যাবে। মেয়ে হারিয়ে এমনই দুজন অনেক ভেঙে পড়েছে। এখন সম্পর্কে ফাটল ধরলে বেঁচে থাকা মুশকিল। মানসিক অশান্তি বড্ড ভয়ানক। থানার সবাই বেশ প্রশংসা করলো। আমার খুবই বেশি খুশি লাগছে। শেষ পর্যন্ত আমি তিন্নির খুনিকে ধরতে পেরেছি। মানিকের বাবা ঠিক কথা বলেছিল, সকল অপরাধী কোনো না কোনো ভুল নিশ্চয় করেছিল। সিরাজুল অতিরিক্ত আবেগ দেখিয়ে ফুপুর দিকে একটা চুড়ি নিয়ে নিজের কাছে রেখেছিল। ভালো লাগা থেকেও নিতে পারে, আবার ফুপুকে ইমপ্রেস করার জন্য এমনটা করতে পারে। কিন্তু এটা ছিল তার প্রথম ভুল। এই ব্যাপারে ফুপু বলেছিলেন আমাকে সেই চুড়ি আবার ওনার বিছানার নিচে দেখেছি আমি। সিরাজুলকে দ্বিতীয় ভুল ছিল আমাকে কবরের কাছে দেখে এভাবে তেড়ে আসা। যদিও সে জানতো না আমি তাকে সন্দেহ করি, তার এ কাজ আমাকে সন্দেহকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মানতে হবে সিরাজুল গভীর জলের মাছ, কিন্তু খারাপ পথে কখনো ভালো কিছু হতে পারে না। অটোরিকশার বসে আছি, সবাই কাকার চোখে পানি। কাকিমা তো সেই তখন থেকে এককভাবে কাঁদছে। কাকিমা, এভাবে কাঁদবেন না, এভাবে কাঁদলে শরীর খারাপ হবে। কি করব বাবা, আমার ভুলের জন্য মেয়েটা শেষ হয়ে গেল। এই দুঃখ রাখবো কোথায়? জসিম কাকা ওনার হাতে চেপে ধরলেন। এতে তোমার তো কোনো দোষ নেই। কপালে যা ছিল তাই হয়েছে। তুমি আর নিজেকে দোষ দিও না। কাকিমা ওনার কাঁধে মাথা রেখে আমি বাইরের দিকে তাকিয়ে আছি।
সব খুশির মাঝে হতাশা রয়ে গেছে আমার। মাকে শাড়ি কিনে দিতে পারলাম না, অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও কাজের সন্ধান পাইনি। এই শহরে হালাল উপার্জন করা বড্ড কঠিন। কাকা, একটা অনুরোধ ছিল আপনাদের কাছে। বলো। ফুপুর ফুপুর ব্যাপারটা কাউকে বলবে না, দয়া করে। ফুপু অনেক কষ্টে আছে। জসিম কাকা আমার হাতে চেপে ধরলেন। বাবারে, তোমার জন্য আমার মেয়ে এক্ষুনি ধরা পড়েছে। সেই ছোট অনুরোধ রাখতে বলে লজ্জা দিও না, কথা দিচ্ছি এ ব্যাপারে কাউকে কিছু বলবো না। কাকিও ওনার কথায় সম্মতি জানালেন। বাড়িতে সবাই খুব খুশি, বিশেষ করে মা। তার ছেলে এত বড় একটা কেস সমাধান করেছে। এত খুশির মাঝেও কিছু একটা নেই। তিন্নির খুনিকে শাস্তি দিয়ে হয়তো ন্যায় বিচার করা যাবে, কিন্তু তিন্নি কি আর কখনো ফিরে আসবে? বাচ্চা ভাই ডাকটা আর কখনো শোনা হবে না। সকালবেলা তিন্নির কবরের পাশে দাঁড়িয়ে আছি। বোন, তোকে বাঁচাতে পারিনি, তবে দেখ সিজুলকে ধরিয়ে দিয়েছি। তাহলে তোকে খুব ভালো রাখুক এই নিষ্ঠুর। পৃথিবীতে নিষ্পাপদের জন্য আলাদা মায়া নেই রে। স্বার্থের কাছে সবাই পরাজিত। ওপাশ থেকে কোনো উত্তর আসে না, আর কখনো উত্তর আসবে না। জীবন বয়ে বেড়াতে স্বজন হারানোর বেদনা। হয়তো সময়ের সাথে ভুলে যাব, নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, তেমন মনে পড়বে না। কিন্তু তুই আমার স্মৃতিতে আজীবন আমার বোন হয়ে রয়ে যাবি। সময় বহমান নিজের মতো চলতে থাকে। দেখতে দেখতে ঈদ চলে এলো। কাল ঈদ। আজ শেষ ইফতার বিলি করেছি, পকেটে সেই 100 টাকা রয়ে গেছে। এই শহরে কেন 100 টাকার শাড়ি পাওয়া যায় না? তাহলে মায়ের খুব সুন্দর একটা শাড়ি কিনতাম, মা নিশ্চয় খুব খুশি হতো। তামিম ভাইদের সাথে ইফতার করতে হবে। সকলকে ইফতারের সাথে আগে মসজিদে পৌঁছাতে বলেছে। আজ শেষ রমজান, সকলে মিলে ইফতার করছি। আগামী বছর আমি নাও থাকতে পারি। যেমন তিনি আজ নেই। গতবার আমি হাত ধরে ঈদের থেকে একটা লাল ফিতা কিনে দিয়েছিলাম, যদিও ফিতা বাঁধার মতো চুল ছিল না, তবুও খুব খুশি হয়েছিল। নামাজ শেষ দাঁড়িয়ে আছি। তামিম ভাই 9-10 জন ছেলেকে অপেক্ষা করতে বলেছে। তাদের মধ্যে আমিও একজন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভাইয়া আসলো। এই তো তোরা সবাই আছি, এদিকে আয় তো। তামিম ভাইয়া আমাদের সকলের হাতে একটা করে খাম ধরিয়ে দিলেন, তারপর পকেট থেকে টাকা বের করে সবাইকে 100 টাকা করে দিলেন। এই তো তোরা সবাই আছিস, এদিকে আয় তো। এই খামের ভিতর তোদের পুরস্কার আছে, আর এটা আমার তরফ থেকে ঈদ সালামি। তোরা না থাকলে এই সুন্দর পরিকল্পনা কখনো সফল হতো না। খাম খুলে দেখলাম ভিতরে অনেকগুলো টাকা। এত টাকা কেন দিচ্ছ তামিম ভাই? আরে এগুলো তোদের ইফতার বিক্রির টাকা। সকলের থেকে 5 টাকা করে আনতে বলেছিলাম, মনে নেই? সেসব টাকা ছোটদের ভিতর ভাগ করে দেওয়া হয়েছে। সকলের মুখে হাসি ফুটে উঠল, তবে আমি মনে সব থেকে বেশি খুশি হয়েছি। বাইরে এসে টাকাগুলো গুনে দেখলাম, পাক্কা 3000। মায়ের জন্য খুব সুন্দর দেখে একটা শাড়ি কিনবো। দেরি না করে মার্কেটে চলে এলাম। মায়ের নীল রং, খুব পছন্দের নীল রঙের শাড়ি কিনবো। সেই সাথে নীল চুড়ি আর একটা মেহেদি। মা কত খুশি হবে ভাবলেই মনটা আনন্দ নেমে উঠেছে। শাড়ি কিনতে কিনতে রাত 11টা। যে শাড়িগুলো পছন্দ হয় তার অনেক দাম। বাজেটের ভিতর পছন্দ মতো শাড়ি কিনতে সবগুলো দোকান ঘুরতে হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেল। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, হয়তো খুব খিদে পেয়েছে। খাওয়ার পরে ঘরে গিয়ে দেখলাম টেবিলের ওপর খাবার সাজানো, হয়তো মা সাজিয়ে রেখেছে। এত রাতে মাকে বিরক্তি করলাম না, নিজের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এই ঈদের দিনেও ছেলেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই বাচ্চা, উঠবি না নাকি? মার একটু ঘুমাতে দেও। কয়টা সকালে বাজে? 7টা বেজে গেছে অনেক সময়। উঠে গোসল করে আয়, আবার ঈদের নামাজ পড়তে হবে। যাবি? আচ্ছা যাচ্ছি। গোসল সেরে খাওয়ার টেবিল চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মা নিজের হাতেই সেমাই, পায়েস, নুডলস রান্না করেছে। সকলে মিলে খাওয়া শুরু করলাম। দাদি, ফুপু, আমি আর মা বাবা। যদি সকাল সকাল গোসল করে নতুন শাড়ি পরে নিয়েছে। ফুপুর পরনে সেই জামদানি হয়তো সেলাই করে নিয়েছে। আমিও নতুন কাপড় পরেছি, শুধু মা বাবা পুরনো
কাপড় পরে আছে। ঘরে এলাম রাতে কিনে আনা জিনিসগুলো নিয়ে খাওয়ার ঘরে বসে গেলাম। এই শাড়িটা তোমার জন্য তামিম ভাইয়াদের সাথে কাজ করেছিলাম। সবাইকে 3,000 টাকা দিয়েছে, সে টাকা দিয়ে এনেছি, তুমি গোসল করে এটা পরে আসো। সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ হয়তো এখনও করতে না পারার মায়ের অন্যদিকে তেমন খেয়াল নেই, দৃষ্টিতে শাড়িটা দেখে চলেছে। মা, তোমার পছন্দ হয়েছে? তোমার তো নীল রং খুব পছন্দের, তাই নীল রঙের শাড়ি এনেছি। মা কথা বলতে পারছে না, মাথা নেড়ে হাসু চোখ জবাব দিল। মায়ের চোখে কোনো ভিজতে হয়তো এই কান্না সুখে, সব কিছু তো হাসিতে প্রকাশ পায় না। মাকে শাড়িটা দিয়ে আব্বুকে দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিলাম। আপু, এটা তোমার জন্য এনেছি। আমার জন্য আবার কি? খুলেই দেখো না। মা তুই আমার জন্য পাঞ্জাবি কিনে এনেছিস? তাকে যেমন কিছু কিনে দেয়নি, তেমনই নিজের জন্য কিছু কেনেননি। আমার আব্বা কি পুরনো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে? সেজন্য কাল রাতে কিনে এনেছি এগুলো। মা বাবা কেউ কথা বলতে পারছে না, দুজনেই চোখের কোণে আনন্দটা অশ্রু টলটল করছে। আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখেছো বাদশার মা, আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে। প্রত্যুত্তরে মা মুচকি হাসলেন। মা এখন শাড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছে। হয়তো এখনও বিশ্বাস হচ্ছে না তার ছেলে তাকে নতুন শাড়ি কিনে দিয়েছে। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনি দাদির ফুপুকে যা কিছু খুশি করে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তাই বললে সকলে মনে রাখতে গিয়ে আমার বাবাকে বঞ্চিত করবেন, এমন তো ঠিক না। বড় ফুপুকে ঈদের কাপড় চোপড় কিনে দিবেন, আপত্তি নেই। তাই বলে তার শ্বশুর বাড়ির সবার জন্য উপহার কিনবেন আর মা বাবা হয়ে যাবে, এটা তো ঠিক না। আপনি চাইলে সামান্য একটু আলাদা আলাদা কাপড় চোপড় কিনে দিতে পারেন। সত্যি তুই অনেক বড় হয়ে গিয়েছিস। ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তোর কাছে কৃতজ্ঞ থাকবো রে বাবা। সত্যি আমি অনেক অন্যায় করে ফেলেছি। আপু, এমন হয়ে বলে না। না রে বাদশা, যে মানুষগুলো তোর ভুলগুলো ধরিয়ে দিবে তারা তোকে শুধরিয়ে দিতে চায়, তারাই তোর প্রকৃত আপন লোক। আর যারা তোর ভুল কাজগুলোকে প্রশ্রয় দেয় তারা তোর ভালো চায় না। অন্ধ ভালোবাসা জীবনের জন্য ক্ষতিকর। কথাগুলো বলে আব্বা নিজের ঘরে চলে গেলেন। আজ বাবা মা দুজনেই খুব খুশি। আব্বাও নিজের ভুল বুঝতে পেরেছে। আমার কাছে এর থেকে বড় পাওনা কিছুই নেই। আব্বার সাথে ঈদে নামাজ পড়তে যাচ্ছি। রাস্তায় চেনা পরিচিত সকলে পাঞ্জাবির কথা বলছে। তার ছেলে অনেক বড় হয়ে গেছে, মা বাবাকে ঈদের কাপড় কিনে দিয়েছে। আব্বা কত গর্ব করে সকলকে এসব কথা বলছে, দেখলে মনটা ভরে যায়। বাড়ি থেকে আসার সময় দেখলাম মা গোসলে গেল। বাড়ি ফিরে নিশ্চয়ই মাকে নতুন শাড়িতে দেখতে পাবো। বড্ড খুশি লাগছে সত্যি আজ আমার ঈদ।